আপনারা সবাই কি ইনভয়েস গুলো এন্ট্রি করছেন? হ্যাঁ, করা হয়েছে। তো আপনাদের কারোর মধ্যে কি কোনো কোশ্চেন আছে ইনভয়েস নিয়ে বা গত ক্লাস নিয়ে? যদি থাকে তাহলে হ্যান্ড রেজ করেন। তো সেই সমস্যাটা সলভ করে দিয়ে ক্লাস স্টার্ট করে দিব। ওকে, আব্দুল আল নোমান ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। স্যার, আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ। ধন্যবাদ স্যার। স্যার, আমার কোয়েশ্চেন হলো আমরা ইনভয়েস গুলো এন্ট্রি দিচ্ছি, সেখানে আমি শুধু এক্সপোর্ট যে পর্যন্ত দিয়েছি, এর পরবর্তীতে এটা তো আমার এখন ওয়েটিং ফর পেমেন্ট ওইখানে দেখাচ্ছে। আমি এর পরবর্তী স্টেপ বা পেমেন্ট মানে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করি নাই। আপনি কি ইনভয়েস সৃষ্টি করতে অ্যাপ্রুভ পর্যন্ত বলেছেন না কমপ্লিট করার আগে বলেছেন? সেটা একটা ইস্যু। আর একটা ইস্যু হলো ওখানে ডেট গুলো অলরেডি ব্যাকডেটেড। আমি ওই ডেটেই করছি এগুলো। এই জন্য আমার এগুলো কিন্তু ওভারডিউ দেখাচ্ছে। আপনার ইনভয়েস গুলো সেভাবে অ্যাওয়েটিং পেমেন্টেই থাকবে। আপনার পেমেন্ট হয়েছে কিনা সেটা আমরা দেখব ব্যাংক রিকনসিলিয়েশন করার সময়। আর আপনার ওটা আচ্ছা, যে বুঝতে পারছি যে স্যার। যে জি, ডেট দেওয়া আছে সেই ডেটই থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। তৌফিকুর রহমান ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনার যে জিপ ফাইলের যে ইনভয়েস গুলো সেগুলো করছি, কিন্তু আমি তার আগে একটা এক্সট্রা অন্য আলাদা অ্যাকাউন্ট ওপেন করে, মানে কন্ট্রাক্ট ওপেন করে সেটাতে কিছু ট্রানজেকশন করছিলাম বা ইনভয়েস করছিলাম। হুম। তাতে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। হারুন ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, ভালো আছি। জি ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে যে ওই কোটেশনের মধ্যে যে এক্সপায়ারি ডেট দিতে হয়, এইটা মানে কতদিনের মধ্যে হতে হয় বা বিষয়টা আমি ক্লিয়ার হতে পারিনি। কোটেশনের মধ্যে যে এক্সপায়ারি ডেটটার কথা বলেছিলেন। এক্সপায়ারি ডেটটা আসলে আপনার এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর, যে সে আপনার কতদিন সে সময় দিবে। সে কাস্টমারকে কতদিন সময় দিবে সেটা আপনার ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর, যে সে 5 দিন, দশ এটা দিন কি 7 দিন। পেমেন্ট কে বোঝায় কিনা? পেমেন্ট না কে কি না বোঝায় এটা? না না, এটা আপনার কোটেশন তো কোনো ইনভয়েস না, এখানে কোনো পেমেন্টের কাজে আসবেই না। কোটেশনটা হলো একটা এস্টিমেট, মানে আপনি যদি তার কাছ থেকে এই জিনিস নেন জি। তাহলে কেমন খরচ পড়বে। সো যদি আপনার সেই কোটেশন দেখে যদি সে মনে করে যে হ্যাঁ আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, তাহলে সে কোটেশনটা অ্যাকসেপ্ট করবে। আর যদি সে মনে করে যে না, আমি আহ, তার কাছ থেকে নিব না, এখন ধরেন তার কাছ থেকে নিব না, এখন আপনার যদি সে তাকে ইনফর্ম করে যে ঠিক আছে তোমার প্রোডাক্ট তোমার কাছ থেকে আমি নিব না, তোমার খরচ বেশি, বা যাই হোক সে নিল না, সে বলল যে হ্যাঁ তোমার কাছে নিব না, তাহলে ক্লায়েন্ট সেখানে ডিক্লাইন করতে পারে। আর অনেক অনেক সময় কিন্তু অনেকে হয়তো বলে নাই, অনেকে আপনাকে কিছুই বলে নাই যে সে নিবে কি নিবে না, কিছুই বলে নাই। সো কোটেশনটা কিন্তু ওটা ওইভাবেই থেকে গেল। ঠিক 7 দিন পরে ওটা এক্সপায়ার হয়ে যাবে, মানে ওই কোটেশন থেকে আপনি কোনো ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন না। ওই কোটেশনটা আপনার কি বলে আপনার ভ্যালিড থাকবে না কোটেশনের, বুঝতে পারছেন? জাস্ট এইটা, এখানে কোনো পেমেন্টের কোনো ইস্যু না। মুহিব ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ইনভয়েস গুলো তৈরি করছি, ইনভয়েস গুলো তৈরি করার পরে ওই যে দুইটা অপশন দেখায়, একটা ওয়েটিং পেমেন্ট আর একটা ওভার ডিউ, দুটোটাই এই অপশন দেখায়। মানে এটা কি? হ্যাঁ, দুটো দেখাবে। ওভারডিউ দেখাবে কারণ আপনার হলো এখন বর্তমানে হলো 30 তারিখ। সো 30 তারিখ, জি, 30 তারিখের পেছনের আপনি যে ডেটে ইউজ করবেন না কেন সেটা ওভারডিউ দেখাবে। সো এটা কোনো বিষয় না। আপনার যেটা পেমেন্টের ক্ষেত্রে, পেমেন্টটা এটা আপনাদের ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় পেমেন্ট হবে জি, কিনা সেই ইনভয়েসের, সেটা তখন দেখানো হবে। বুঝতে এখন পারছি। জাস্ট আপনি থ্যাংক ইনভয়েস ইউ। ক্রিয়েট করে রেখে দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে।
ওকে, ঠিক আছে। তাহলে আর যদি কারো হ্যান্ড রেজ করে নাই, so আশা করি তাদের সমস্যা নাই বা কোশ্চিন নাই বিগত ক্লাস নিয়ে। ওকে, আরেকজনকে হ্যান্ড রেজ করছে। এখানে শুধুমাত্র লেখা আর। আর মানে কি বুঝো ভাই আমি আপনার? জি আমি আপনার বলছিলাম আসসালামু আলাইকুম। ওকে, বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন আপনার কি কোশ্চিন আছে? আমি হচ্ছে ইনভয়েস গুলো ক্রিয়েট করেছি, বাট সবগুলো ইনভয়েস যে ডাউনলোড করে ফাইল এটা আমি করতে পারছিলাম না আর কি। এটা একটু আমার মূলত মানে আপনার গ্রুপে যে আপলোড দিব, আমি ওটা একটা ইনভয়েস স্ক্রিনশট দিয়ে আপলোড করে দিছি, সবগুলো ইনভয়েস ডাউনলোড করতে পারছিলাম না। না, আপনার আপলোড ওটা দেওয়ার দরকার নেই। আপনি ইনভয়েস, আমি যেভাবে দেখাইছি ইনভয়েস ক্রিয়েট, ইনভয়েসটা আহামরি কোনো ইয়া না, সমস্যা না। ইনভয়েস ক্রিয়েট করতে পারলে আপনার সমস্যা জি নেই। জি আপনি জাস্ট ওইটা ইনভয়েস যে লিস্টটা থাকে সেই লিস্টের একটা স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। আমি একটা স্ক্রিনশট দিয়েছি এখানে আপনার একটা ইনভয়েস। প্রতিটা ইনভয়েস স্ক্রিনশট না দিলেও চলবে। আপনি জাস্ট ইনভয়েস গুলো ক্রিয়েট করার পরে যে অ্যাকাউন্টিং সেকশন, এখান থেকে যে আপনার এই যে ইনভয়েস, সরি, বিজনেস থেকে যে ইনভয়েস, এখানে ক্লিক করলে আপনার জি। সবগুলো ইনভয়েস একবারে শো করবে। তো সেইখান থেকে আপনার কি করতে পারেন, আপনি জাস্ট ওটা ছবি তুলে ডাউনলোড করতে হবে। ওখানে ওখানে ওটা জি। ছবি তুলে গ্রুপে দিয়ে দিলেই হবে। বিজনেস অপশন না, বিজনেস করতে হবে। হ্যাঁ, বিজনেস থেকে ইনভয়েস। জি, থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ স্যার, আমরা আপনার যে সময় ইনভয়েসটা ক্রিয়েট করতেছি, হুম। তখন আমরা যেমন আপনার একই নাম দুইবার পাচ্ছি, যে এক নাম একটা নাম একসাথে পরপর আছে, তাহলে আমরা এক ইনভয়েসের ভিতরে থেকে এটা যে আপনার একসাথে ক্রিয়েট করতে পারবো না? না না না, করা যাবে না। আপনার একই, সে আপনার কাছ থেকে দেখেন আপনার প্রতিটা ইনভয়েসে কিন্তু আলাদা ডেট আছে, মানে সে কি আপনার একবারে নিয়েছে, সে তো বিভিন্ন বারে নিয়েছে। না না, সো আপনাকে, ডেট তো ভিন্ন। ধরেন আমি ওই ফোল্ডারে থেকে আমি আবার কন্টাক্টে না গিয়ে একসাথে ওখান থেকে করা যাবে কিনা? হ্যাঁ আপনি করতে পারবেন। আপনি ধরেন আপনি একটা কাস্টমার হাত দিয়েছেন, আপনি চাচ্ছেন যে আপনি ওই কাস্টমার যতগুলো ইনভয়েস সবগুলো শেষ করবেন, হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই তো। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে কাজটা করবেন। এখানে মেন উদ্দেশ্য হলো আপনার সব ইনভয়েস গুলো ক্রিয়েট করতে হবে। এখন সেই ইনভয়েস গুলো আপনি প্রথমে আগে একটা কাস্টমার শেষ করবেন কি করবেন না, বা আপনি একদম সেল বাই করবেন, সেটা আপনার এটা না উপর। আসলে, তাহলে কোনটা হয়? আসলে আমরা এই যে মিস্টার এন্ড মিসেস বেড যেটা আছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। মিস্টার আর মিস্টার বেজ যেটা আছে, আপনার ধরেন ওইটা আমি একটা ক্রিয়েট করছি, তারপর দেখতে পাচ্ছি যে পরবর্তী একটা ইস্যু ডেটা আরেকটা আছে একই সাথে, হ্যাঁ মানে পরপর সিরিয়াল সিকোয়েন্সে ও পরপরই আছে। হ্যাঁ তা আমি ওই ইনভয়েসটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমি এখন আবার অ্যাকাউন্টটাকে না গিয়ে আপনার ওই যে আপনার ইনভয়েসের ভিতরে আছে ওখান থেকে যে ক্রিয়েট ইনভয়েস আসে যেটা, ওটা দিয়ে কি আপনি ডাইরেক্ট করতে হ্যাঁ, পারবেন? আপনি ওখানে ক্লিক করলে, নিচে একটা, হ্যাঁ ওখানে যেটা আরেকটা আসে, ওইখানে ক্লিক করলে তখন হয়তো আপনার এই কাস্টমারটা সিলেক্ট করে দিতে হবে, বুঝতে পারছেন? জাস্ট কাস্টমারটা সিলেক্ট করে দিতে হ্যাঁ হবে। সিলেক্ট করে দিবেন। ইনভয়েসে গিয়ে আপনার প্রথমে দেখবেন যে বাম পাশে লেফট সাইডে কাস্টমার একটা বক্স আসে, যে কোন কাস্টমার ইনভয়েসটা ক্রিয়েট করবে। তখন আপনার কি করতে হবে, ওইখানে জাস্ট আপনি কাস্টমারটা সিলেক্ট করে দিবেন, তাহলে হবে, পারবেন, সমস্যা নেই। আর হ্যাঁ, আমার ওই যে আমার ফোনটা চেঞ্জ করতে হবে, আমার ফোনে যেটা দিয়ে লগ ইন করছি, এখন এটা কিভাবে করবো, এটা তো আমি রিমুভ করতে পারছি না। আপনার ফোনটাতে হুম, দাঁড়ান, একটু ওয়েট করুন। আপনার যেটা ফোনটা চেঞ্জ করবেন সেটা হলো, আপনি যখন ফোনটা চেঞ্জ করে মানে করার আগে বা করার পরে যখনই হোক, দেখেন আপনার এইখানে কিন্তু একটা যে আপনার ডান পাশে দেখেন এখানে আপনার নাম শো করবে, মানে আপনার নামের প্রথম দুই অক্ষর শো করবে। এইখানে ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট, এইখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার এইখানে তখন আপনার যে ফোনটা এখানে কি করা আছে, যে ফোনটা আছে সেই ফোনের আপনার এখানে সেই মডেল নাম্বারটা এখানে শো করবে। দেখেন এখানে আপনার সেই মডেল নাম্বারটা শো করবে। এখানে দেখেন চেঞ্জ অপশন লেখা, কি লেখা, চেঞ্জ। আপনি চেঞ্জ বাটনে ক্লিক করবেন,
করার পরে আপনার এইখানে দেখেন 6 ডিজিট একটা কোড, মানে আপনার ফোনে যে কোডটা বারবার আসে, যদি আপনি ফোন চেঞ্জ করার আগে যদি আপনি চান যে আমি চেঞ্জ করব, তাহলে 6 ডিজিট কোড দিবেন। আর যেহেতু ধরেন আপনি যদি অলরেডি ফোন চেঞ্জ করে ফেলেন, তাহলে তো আপনার আগে সবকিছু আউট হয়ে গেল। তখন কি করবেন, ব্যাকআপ ইমেল অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে আপনি আপনার পার্সোনাল যে মেইলটা দিয়েছিলেন ব্যাকআপে মেইল হিসেবে, সেই মেইলটা দিবেন, সেই মেইলে একটা কোড যাবে। ওই কোডটা আপনি বসালে দেখবেন যে আপনার কি হবে, আপনার এই যে দেখেন আমি যদি এখানে ব্যাকআপ মেইল দেই, একটা কোড যাবে, সেই কোডটা আমি এখানে বসাবো। বসানোর পর ওকে বাটনে ক্লিক করলে দেন আমার আসবে হলো চুজ অ্যাপ, মানে একদম আগের মতো, যেখানে যে আপনার ওখানে চুজ অ্যাপ ছিল, যে আপনি কোন অ্যাপস এর মাধ্যমে কি করবেন, ইউজ করবেন, জেরো ভেরিফাই অ্যাপস না অন্য অ্যাপস, থার্ড পার্টি কোনো অ্যাপস, তখন সেটা আসবে। দেন আপনি জেরো ভেরিফাই অ্যাপস নতুন ফোনে ইনস্টল করবেন। তারপর এখানে আপনি জেরো যে ভেরিফাই অ্যাপস অপশনটা আসবে, এখানে ক্লিক করবেন। তখন আপনার সামনে কিউআর কোড আসবে, এখানে কিউআর কোড আসবে। আপনি আপনার নতুন ফোনে যে জেরো ভেরিফাইটা ইনস্টল করেছেন, সেটা দিয়ে আপনি স্ক্যান করবেন, স্ক্যান করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। সো এইভাবে আপনি চেঞ্জ করে নেবেন। ওকে, সো আজকে আপনাদের বিল সেকশন নিয়ে আজকে আপনাদের ক্লাস হবে। বিল সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ইনভয়েস ক্রিয়েট করা বা ইনভয়েস ক্রিয়েট করতে কিন্তু ক্লায়েন্ট খুবই কম দেয়, মানে 90% ক্লায়েন্ট আপনি কিন্তু দেখবেন যে ইনভয়েস ক্রিয়েট করতে আপনাকে দিবে না। কারণ ইনভয়েস ক্রিয়েট করাটা যখনই সেল হয়, যখনই সবাই মাইকটা অফ করে রাখেন, যখনই সেল হবে তখনই কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ইনভয়েসটা ক্রিয়েট করতে হয়। সো এই কারণে অনেক সময় কি হয়, ইনভয়েসটা আসলে ক্লায়েন্ট নিজেই ক্রিয়েট করে দেয় বা ক্রিয়েট করে। কিন্তু বিল যেগুলো, এই বিলগুলো কিন্তু কি করে, ক্লায়েন্ট আপনার রেখে দেয়, মানে 6 মাস, 1 মাস, 1 বছরের বিলগুলো রেখে দেয়, দিয়ে একবারে এন্ট্রি করে এক সময়। মানে আপনার 6 মাস, 7 মাস, 8 মাসের বিলগুলো রেখে দেয়, রেখে দিয়ে আপনার ধরেন সে পরবর্তীতে একবারে সবগুলো এন্ট্রি করে। সো আপনাদের কিন্তু বিল এন্ট্রি করাটা হলো, মানে আপনারা বিল এন্ট্রি করার কাজ মনে করেন আপনারা পাবেনই, এটা মনে করেন 100% বাধ্যতামূলক পাবেন বা থাকবে। সো এই কারণে বিল এন্ট্রি করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর বিল এন্ট্রি করাটা আপনার সবচাইতে মানে এই জিনিসটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এখানে আমি আপনাদের যেভাবে জিনিসটা শিখাবো, যে রুলস গুলা বলবো, ঠিক সেইভাবেই কিন্তু কি করতে হবে, রুলস গুলো ফলো করতে হবে। সো এখন দেখেন আপনাদের যে কিচেন কোম্পানির যে ফোল্ডারটা দেওয়া হয়েছে, এই ফোল্ডারের মধ্যে কিন্তু আপনার দেখেন, আমি আপনাদের বলে দেই, ব্যাংক স্টেটমেন্ট এইটা বাদ, এই ফোল্ডারটা বাদ, এই ফোল্ডারটা বাদে বিএসএইচ, কোরা ইটালিয়ান সাপ্লায়ার, কুবো ইটালিয়ান সাপ্লায়ার, ফোকাস 2020, কিচেন ট্রেড, কেয়ার কনসাল্ট, মিসিং বিলের মধ্যে অনেকগুলো আছে, এই সবগুলো। তারপরে আদার সাপ্লায়ার্স, পেরোলটা বাদ, পেরোল বাদ, পেজন প্লাম ফিক্স, তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা যে ফোল্ডার দেখতে পাচ্ছেন বা 10টা যে ফাইল দেখতে পাচ্ছেন, এই 10টা ফাইলের মধ্যে যা আছে সব কিন্তু বিল, যা আছে সব কি বিল। তো আমি আবার বলতেছি, আপনাদের এই যে বিএসএইচ, তারপরে কোরা, কুবো, ফোকাস, কিচেন ট্রেড, কেয়ার কনসাল্ট, মিসিং বিলস, আদার সাপ্লায়ার্স, পেজন, প্লাম ফিক্স, পেরোলটা কিন্তু বাদ। আমি আবার বলতেছি, পেরোল কিন্তু বাদ। এই যে এই 10টা, এই 10টার মধ্যে এই 10টা কি আপনার সবগুলো হলো বিলের ফোল্ডার, মানে এর মধ্যে যা কিছু আছে সব হলো আপনার বিল। এখন ক্লায়েন্ট আপনাকে কিন্তু বিল দিবে পিডিএফ ফাইল, না হলে ছবি আকারে। হয় পিডিএফ ফাইল আকারে দিবে, না হলে এরকম হয়তো দু একটা ওয়ার্ড ফাইল থাকতে পারে, না হলে এরকম ছবি, না হলে কি এরকম আপনার পিকচার দিবে। বুঝতে পারছেন? ক্লায়েন্ট কিন্তু বিল আপনাকে দিবে হয় পিডিএফ ফাইল, না হলে ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইল খুব একটা থাকে না, দু একটা থাকতে পারে, কিন্তু পিডিএফ ফাইল এবং ছবি, এই দুইটা মানে আপনার থাকেই, মানে এই ক্লায়েন্ট কিন্তু এইভাবে কিন্তু আপনাদের বিলটা দেয়। সো এই ওয়ার্ড, পিডিএফ ফাইল এবং এই ছবি, এগুলো দেখে কিন্তু আপনার বিল থেকে সবকিছু আইডেন্টিফাই করতে হবে। সো এখন দেখেন আপনার প্রথমে দেখেন কি লেখা, বিএসএইচ। সো তাহলে আমি এই ফোল্ডারটা ওপেন করি।
তাহলে আমি কি করি, এই ফোল্ডারটা ওপেন করি এবং দেখেন আপনাদের এইখানে কি বলে, আপনাদের এই বিল সেকশনে, আপনাদের বিল সেকশনে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু একদমই সেম টু সেম এই কি বলে আপনার ইয়ের মতো, কি বলে যে ইনভয়েসের মতোই। কিন্তু ইনভয়েসে যেরকম ছিল কি, সরি কাস্টমার, এখানে ছিল সেলস ইনভয়েস, সেলস ক্রেডিট নোট, রিপিটিং সেলস কোড। সো এখানেও কিন্তু একদম সেম টু সেম জিনিসই, মানে এইগুলো যেভাবে কাজ করে এই বিলগুলোও কিন্তু ঠিক সেভাবে কাজ করে। বিলগুলো ক্রিয়েট করা হয় বা এই সেকশনগুলো ক্রিয়েট করা হয় কার জন্য, সাপ্লায়ারের জন্য, আর এইগুলো ক্রিয়েট করা হয় কার জন্য, কাস্টমারের জন্য। তাহলে প্রথমে দেখেন কি আছে, তাহলে প্রথমে আমি একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করি। প্রথমে আমি একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করব, কি নাম দিব, আমি টেস্ট সাপ্লায়ার নাম দিব। আমি কি করব, টেস্ট সাপ্লায়ার নামে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করব। তাহলে নিউ কন্ট্যাক্টে ক্লিক করব, এইখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমি কি নাম দিব, টেস্ট সাপ্লায়ার। সো এখানে আরো মানে একই জিনিস একই, সো এখানে আপনার কোনো কিছু আর দরকার নাই। এখন দেখেন এইখানে কি লেখা, পারচেজ ডিফল্ট। আমি কিন্তু এর আগে দেখাইছি সেলস ডিফল্ট। কেন? কারণ ওই দিনে কিন্তু আপনাদের ক্লাস হয়েছে শুধুমাত্র কাস্টমার বা সেলস নিয়ে। আজকে ক্লাস হচ্ছে সাপ্লায়ার বা পারচেজ নিয়ে, আপনি যার কাছ থেকে কিনেন সে হলো সাপ্লায়ার। তাহলে সেলস ডিফল্ট এইটা হলো কি, এইখানে আপনি দেখেন এখানে চাইলে কিন্তু বিভিন্ন অ্যাকাউন্ট আপনি এখানে সেট করতে পারেন, তবে আপনার এখানে যেটা সেট করবেন এটা কিন্তু জাস্ট বাই ডিফল্ট হিসেবে কি হবে, আপনি বিল তৈরি করতে গেলে সেট হবে। আপনি কিন্তু বিল তৈরি করতে গেলে চেঞ্জ করতে পারবেন, যেরকম ইনভয়েসও কিন্তু আমরা চেঞ্জ করতে পেরেছি বা চেঞ্জ করা যায়, এরকম সেম বিল তৈরি করতে গেলেও কিন্তু চেঞ্জ করা যায়। তবে সাপ্লায়ারের ক্ষেত্রে অ্যাকাউন্টটা মানে আমরা পারচেজ ডিফল্টে কোনো কিছু দেই না, কারণ আপনার অনেক সময় কি হয়, অনেক সময় অ্যাকাউন্ট চেঞ্জ হতে পারে। সো এই কারণে আমরা পারচেজ ডিফল্টে কোনো কিছু দিই না, জাস্ট এখানে সাপ্লায়ার নেমটা দেই, যদি অ্যাড্রেস থাকে তাহলে অ্যাড্রেস দিই, না হলে আর কিছুই দিই না। দিয়ে আমি এখানে টেস্ট সাপ্লায়ার দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। সেভ অ্যান্ড ক্লোজ করার পর এখন দেখেন আমার প্রথম কি কাজ, প্রথমে দেখেন কি লেখা, পারচেজ অর্ডার। এটা হলো কি, যদি আপনি তার কাছ থেকে কোনো কিছু কিনতে যান তাহলে আপনি তার কাছে কি করতে পারেন, প্রথমে একটা অর্ডার পাঠাতে পারেন যে আমি তোমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিব। আপনি তার কাছে একটা কি করতে পারেন, একটা অর্ডার পাঠাতে পারেন যে তোমার কাছে এই প্রোডাক্টগুলো আছে কিনা। তাহলে আমি এখানে কি করব, আমি একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করব। আমি একটা কি করব, পারচেজ অর্ডার ক্রিয়েট করব। সো এখানে ধরেন আমি প্রাইস জানি যে কত টাকা। আমি এখানে এই ডেলিভারি ডেট আমি দিলাম যে তুমি আমাকে 7 দিনের মধ্যে ডেলিভারি দিবা যদি থাকে। তাহলে এখানে আমি দিলাম যে আমি তার কাছ থেকে কি কিনবো, আমি তার কাছে ধরেন ওভেন কিনবো কয়টা, ধরেন আমি এখানে তার কাছ থেকে 10টা ওভেন কিনবো দিলাম। তাহলে এখানে আমার কস্ট অফ গুডস সোল্ড, যেহেতু আমি ওভেনটা বিক্রি করার উদ্দেশ্যে কিনবো, এখানে কস্ট অফ গুডস সোল্ড বললাম যে এই কি বলে, তার কাছে একটা অর্ডার পাঠাচ্ছি যে তোমার কাছে 10টা ওভেন আছে কিনা। সো আমি এখানে দিলাম যে তার প্রাইস হয়তো 150 টাকা করে আমি দিলাম। দিয়ে এটাকে আপনি কি করবেন, অ্যাপ্রুভ করবেন। সো এইটা হলো কি, আপনি তাকে পাঠালেন যে আমার এতগুলো প্রোডাক্ট লাগবে, আপনি তাকে পাঠালেন যে আমার এতগুলো কি প্রোডাক্ট লাগবে। সো এখন এই পারচেজ অর্ডার আপনার কি করেছে, সে বলছে ওকে ঠিক আছে, পারচেজ অর্ডার তুমি পাঠাইছো, আমার কাছে আছে, আমি পাঠাচ্ছি। এখন সে আপনাকে প্রথমে 5টা পাঠালো, আপনাকে সে কি করলো, এখানে কিন্তু দেখেন পারচেজ অর্ডার কিন্তু আপনার কি করতে হয় না, এখানে কিন্তু পারচেজ অর্ডার কোনো কিছু মানে রিজেক্ট, সরি ডিক্লাইন বা অ্যাকসেপ্ট এগুলো কিন্তু কোনো কিছু করতে হয় না। আপনার পারচেজ অর্ডারটা কিন্তু জাস্ট এটা আপনি ক্রিয়েট করেন, সো এই কারণে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় বা অ্যাপ্রুভ আপনার মানে এখানে হয়ে যায়। এখন সে এই পারচেজ অর্ডারের এগেইনস্টে কি করলো, সে আপনাকে প্রথমে 5টা ওভেন দিয়েছে, প্রথমে কি দিয়েছে, 5টা ওভেন দিয়েছে। তাহলে এখানে আপনার কি হবে, আপনি কি করবেন, আপনি 5টা ওভেনের একটা বিল পাইছেন, 5টা ওভেনের একটা বিল পাইছেন। তাহলে আপনার এই পারচেজ অর্ডার থেকে কি করতে হবে, বিল তৈরি করতে হবে। কি করতে হবে, বিল তৈরি করতে। কিভাবে তৈরি করবেন, আপনি যদি মার্ক অ্যাজ বিল এই অপশনে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কি লেখা,
সো এটা আমি দিব না। এই যে দেখেন এইখানে যে অপশন আছে, যে অপশন এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা কি কপি টু। এই যে অপশন এখানে ক্লিক করার পর দেখেন কি লেখা কপি টু, এইখানে ক্লিক করবেন। এখন আমি কি করব, আমি বিল তৈরি করব। আমি এই পারচেস অর্ডার থেকে কি তৈরি করব, বিল তৈরি করব। সো বিল অপশনে ক্লিক করবেন। এখন এখানে কি লেখা দেখেন, মার্ক দিস পারচেস অর্ডার অ্যাজ ফুললি বিল্ড। আপনাকে কি সে 10টাই ওভেন পাঠিয়েছে? আপনাকে তো সে 10টা ওভেন পাঠায় নাই, আপনাকে সে 5টা পাঠাইছে। এই কারণে এটা তো আমার ফুললি বিল হবে না। তাহলে এই টিক মার্কটা তুলে দিবেন। তাহলে কি করবেন, যদি আপনার কোনো পারচেস অর্ডার ফুললি বিল না হয় তাহলে এই টিক মার্কটা তুলে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট ড্রাফটে ক্লিক করবেন। ক্রিয়েট ড্রাফটে ক্লিক করার পরে আপনি এইখানে কোয়ান্টিটি দিবেন 5টা, যেহেতু আপনাকে সে প্রথমে কি করেছে 5টার কি পাঠিয়েছে, প্রোডাক্ট পাঠিয়েছে। তাহলে এখানে আপনার বিল, তাহলে আপনাকে যে বিলটা পাঠাইছে সেই বিলের আপনার ডেট দিবেন, সেই বিলের আপনি এখানে ডিউ ডেট দিবেন, দিয়ে এটাকে অ্যাপ্রুভ করবেন। এখন কি হলো, আপনার কিন্তু বিল তৈরি হলো একটা। এখনো কিন্তু সেই পারচেস অর্ডার কিন্তু এখনো কি হয় নাই, ক্লোজ কিন্তু এখনো হয় নাই। পারচেস অর্ডারটা কিন্তু এখনো কি হয় নাই, ক্লোজ হয় নাই। এখন আপনি 2 দিন পরে বা 3 দিন পরে তার কাছ থেকে বাদবাকি 5টা আপনি নিয়ে নিলেন। তার কাছ থেকে কি করলেন, বাদবাকি 5টা আপনি নিয়ে নিলেন। তাহলে আপনার এখন কি ফুললি কি হয়ে গেল, ফুললি এখন বিল হয়ে যাবে। তাহলে আপনার এই 5 অর্ডারতে কোনো বিল হবে না। তাহলে মার্ক অ্যাজ বিল এখানে ক্লিক করবেন, কপি পারচেস অর্ডার টু ড্রাফট বিল, ওকে বাটনে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার যেহেতু বাদ বাকি সে 5টা পাঠাইছে তাহলে আপনি এখানে 5টা দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ডিউ ডেট দিবেন, দিয়ে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। আপনি এখন যান, এখন দেখেন আপনার সেই পারচেস অর্ডারটা কি হয়ে গেছে, ফুললি বিল্ড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু বিল্ড হয়ে গেছে, মানে এর থেকে আর কোনো বিল, 5 অর্ডার থেকে আর কোনো বিল তৈরি হবে না। ওকে, সো বিল তো আমার তৈরি হলো। এখন যদি এমন হয়, ধরেন আপনার কি হয়েছে, আপনাকে সে বিল করেছে, এখন এই বিলটার মধ্যে 2টা প্রোডাক্ট নষ্ট বের হয়েছে, আপনি এখনো টাকা পেইড করেন নাই। আপনি এখনো কি করেন নাই, টাকা পেইড করেন নাই। আপনার 2টা প্রোডাক্ট নষ্ট বের হয়েছে। এখন তাকে আপনি বললেন যে তুমি তোমার ইনভয়েস থেকে তোমার এখান থেকে টাকাটা মাইনাস করো, আমি এখান থেকে কি করি, বিল ক্রেডিট নোট আমাকে দাও, আমি তোমার বিল থেকে টাকাটা মাইনাস করি। সে আপনাকে যখন ক্রেডিট নোটটা দিল তখন আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে বিল ক্রেডিট নোট এই অপশনে গিয়ে সেটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখানে ক্রিয়েট করি। যে বিলের এগেইনস্টে আপনি ক্রেডিট নোটটা ক্রিয়েট করবেন একদম সেই বিলে যেরকম থাকবে সেম টু সেম সেইভাবেই লিখতে হবে। মানে এক কথা যে ইনভয়েসের মতোই, ইনভয়েসও কিন্তু সেম টু সেম আমরা সেভাবেই করছি, তাহলে এখানেও কি করতে হবে, সেভাবেই করতে হবে। তারপর এখানে আমার আইটেম ছিল, বললাম যে 2টা, কোয়ান্টিটি কত ছিল, 125 ছিল, সরি ইউনিট প্রাইস ছিল 125, ট্যাক্স ছিল ইনক্লুসিভ, দিলাম, দিয়ে এটাকে আমি অ্যাপ্রুভ করে দিলাম। এখন দেখেন আপনার সামনে এরকম চলে আসবে, এই যে আপনার যতগুলো বিল ডিউ, মানে এখনো ডিউ পেইড হয় নাই, এখনো কি আছে, ডিউ আছে, পেইড হয় নাই। আপনি আপনার সামনে সবগুলো চলে আসবে। এখান থেকে আপনার যে বিলটা আপনি টাকা মাইনাস হবে সেই বিলে আপনি এখানে লিখে দিবেন, লিখে আপনি অ্যালোকেট ক্রিয়েট করে দিবেন। তাহলে কি হয়ে গেল, আপনার বিল থেকে কিন্তু টাকাটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এখন যদি এমন হয় যে আপনি একটা বিল পেইড করে দিয়েছেন, ওই বিলের কি একটা প্রোডাক্ট নষ্ট বের হয়েছে, তাহলে সেম আগের মতোই আপনি জাস্ট ক্রেডিট নোট ক্রিয়েট করবেন। ক্রেডিট নোট ক্রিয়েট করে আপনার যে ক্যাশ রিফান্ড, ওখানে আপনি ক্যাশ রিফান্ড করে দিবেন, যেমনটা আপনি এই যে সেলস ক্রেডিট নোটে করেছেন ঠিক সেভাবে আপনি ক্যাশ রিফান্ড করে দিবেন, তাহলে হয়ে যাবে, মানে আপনি ক্যাশ রিফান্ড রিসিভ করেছেন। সো এক কথা আপনার এখানে এই ক্রেডিট নোট এইগুলো মানে একদম ওই সেম ইনভয়েসের মতোই কাজ করে। ইনভয়েসও যেরকম এখানেও আপনার সেরকম ভাবে কি হয়, কাজ হয়। রিপিটিং বিল ও ইনভয়েসের মতোই, যদি আপনার এমন কোনো
সাপ্লায়ার কাছ থেকে আপনি এমন কোনো প্রোডাক্ট নেন বা এমন কোনো সার্ভিস নেন যেটা হয়তো আপনার একটা মাস শেষে বা একটা 1 মাস পর পর সেম অ্যামাউন্টেরই হয়ে থাকে, তাহলে আপনি সেই সাপ্লায়ারের জন্য রিপিটিং বিল ক্রিয়েট করে রাখতে পারেন। তাহলে আপনার প্রতি মাসে কি হবে, সে এক্সাক্ট টাইমে কি হবে, বিল ক্রিয়েট হবে। ওকে, সো এখন যেটা মেন জিনিস সেটা হলো আপনাদের এই কোম্পানির যে বিলগুলো আছে সেই বিলগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে সেগুলো আমি দেখাই দিব। সো এইখানে দেখেন প্রথমে আপনার কোম্পানি, এখানে সাপ্লায়ার, এখানে দেখেন আমি প্রথম ফোল্ডারটা ওপেন করলাম। প্রথমটা আমি ওপেন করে প্রথম এটা হলো আপনার বিল, পিডিএফ ফাইল আপনাকে বিল দিয়েছে, আমি প্রথমটা ওপেন করলাম। প্রথমটা ওপেন করে আমি এখানে দেখলাম যে এটা আমার বিল, এটা আমার কি বিল। এখন দেখেন আমরা সবাই জানি যে একটা বিলে প্রথমে যে নামটা, প্রথমে কিন্তু সেই কোম্পানির নামটা বা সেই দোকানের নাম থাকে। তার মানে এখানে যে নামটা হলো এইটাই হলো আপনার সাপ্লায়ার, এর কাছ থেকে আপনি কি করেছেন, এর কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনেছেন। তাহলে আপনার কি করতে হবে, সাপ্লায়ার ক্রিয়েট করতে হবে। তাহলে আপনি নামটা কপি করেন, কপি করে আপনি কি করেন, আগে একটা সাপ্লায়ার ক্রিয়েট কন্টাক্ট ক্রিয়েট করেন। তাহলে এখানে অল কন্টাক্টে যাব, কন্টাক্টে গিয়ে এখানে কি করব, এখানে দেখা যায় নিউ কন্টাক্ট, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে এখানে আমি কন্টাক্ট নেমটা দিয়ে দিব। তো এখানে ডাবল হয়ে গেছে মনে হয়, আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আপনারা চেষ্টা করবেন যে এখানে কোনো অ্যাড্রেস দেওয়া আছে কিনা। দেখেন এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে এই অ্যাড্রেসটা দিতে পারেন, সমস্যা নেই। চাইলে কিন্তু অ্যাড্রেস এখন এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা কোম্পানির নাম। এখন অনেকে মনে হতে পারে ভাই তাহলে কোনটা ইউজ করবে, এটা হলো আমি আপনাদের বলে রাখি, বিএসএইচ হলো এই যে সিমেন্স হোম অ্যাপ্লায়েন্স, তারপরে এনইএফএফ, এই সকল কোম্পানির মেন কোম্পানি হলো বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্স, মানে মাদার কোম্পানি। আর এই সকল কোম্পানি হলো এদেরই আরেকটা, এই বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সেরই আরেকটা হলো কি, আরেকটা সাব কোম্পানি। সো আপনারা অলওয়েজ একটা বিলে প্রথমের দিকে শুরুতে যে সাপ্লায়ার নেম থাকবে বা যে কোম্পানির নামটা থাকবে সেই নামটা দিয়ে বিল ক্রিয়েট করবে। ওকে, তাহলে আমি এখানে তো কন্টাক্ট ক্রিয়েট করে ফেলেছি, আমার এখানে কিন্তু কন্টাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করব, এখন আমি বিল তৈরি করব। কিভাবে তৈরি করব, এই যে এখানে ক্লিক করার পরে দেখেন বিল, নিউ অপশনে ক্লিক করার পরে যে বিল, সো বিল অপশনে আমি ক্লিক করলাম। বিল অপশনে ক্লিক করার পরে দেখেন প্রথমে আমার কি, এখানে ডেট। এখন আপনার কিন্তু জাস্ট এখান থেকে এই আপনাকে যে বিলটা দিয়েছে ক্লায়েন্ট, সেই বিল থেকে কিন্তু আপনাকে কপি পেস্ট করতে হবে। শুধু কি করতে হবে, কপি পেস্ট করতে হবে। তাহলে আমার প্রথমে এখানে কি চাচ্ছে, প্রথমে চাচ্ছে আমার ডেট বা বিল ডেট, যে আপনার কয় তারিখে সেই বিলটা আপনাকে দিয়েছে। সো আমরা সবাই জানি যে বিল ডেট বা ডেট কিন্তু সচরাচর উপরেই থাকে। সো এই যে দেখেন এখানে কিন্তু একটা ডেট দেওয়াই আছে। সো এইটা হলো আমার কি, বিল ডেট, কত, 4/4/2020, এইটা হলো আমার কি, বিল ডেট। তাহলে আমি এখানে লিখি, আমি এখানে দিই, এই যে এখানে ক্লিক করার পর এটার উপর ক্লিক করবেন, তারপর 2020/4/4 মানে এপ্রিল মাস। ওকে, তারপর এপ্রিল মাসের 4 তারিখ, দেখেন 4/4/2020 হয়ে গেল। এরপরে আমার কাছে কি যাচ্ছে, ডিউ ডেট। ডিউ ডেট মানে আমাকে কয় দিনের মধ্যে পেমেন্ট করতে হবে, কয় দিনের মধ্যে পেমেন্ট করতে হবে সেই ডেটটা এখানে দিতে হবে। সো এই ডেটটাও কিন্তু বেশিরভাগ বিলে কিন্তু দেওয়া থাকে, ডিউ ডেটটাও কিন্তু বেশিরভাগ বিলে কিন্তু দেওয়া থাকে। এখন কিছু কিছু বিলে এক্স্যাক্টলি ডিউ ডেট নামেই কিন্তু একটা ডেট দেওয়া থাকে। সো যদি দেখেন যে ডিউ ডেট নামে একটা এক্স্যাক্টলি ডেট দেওয়া আছে, তাহলে আপনি সেই ডেট ইউজ করবেন। আবার কিছু কিছু বিল আছে যেগুলোতে এক্স্যাক্টলি ডিউ ডেট বলে কোনো ডেট দেওয়া নাই, কিন্তু বিলের নিচের দিকে, একটু নিচের দিকে দেখেন টার্মস অফ পেমেন্ট নামে একটা অপশন থাকে, এখানে একটা ডেট দেওয়া থাকে, মানে আপনাকে কয় দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। সো ডিউ ডেটটাও কিন্তু সেম জিনিস, ডিউ ডেটটাও কিন্তু সেম জিনিস, মানে আপনাকে ওই দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। তাহলে এখানে কি, কিছু কিছু বিলে এক্স্যাক্টলি ডিউ ডেট বলে কিন্তু একটা ডেট উল্লেখ থাকে, আবার কিছু কিছু বিলে নিচের দিকে টার্মস অফ পেমেন্ট নামে একটা মানে লেখা থাকে এবং সেখানে একটা ডেট দেওয়া থাকে। সো যদি দেখেন যে উপরের দিকে কোনো ডিউ ডেট বলে কোনো কিছু নাই,
তাহলে একটু নিচের দিকে আসবেন, এসে আপনি দেখবেন যে পেমেন্ট টার্মস বা টার্মস অফ পেমেন্ট বা এরকম নামে কোনো ডেট আছে কিনা। যদি দেখেন যে এখানে আছে তাহলে বুঝবেন যে সেটাই হলো ডিউ ডেট। তাহলে এখানে কত দেওয়া আছে দেখেন 31/5/2020। তাহলে এখানে কি হবে 31/5/2020। ওকে, এরপরে রেফারেন্স, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা প্রতিটা বিল এন্ট্রি করতে গেলে কিন্তু এই রেফারেন্স নাম্বারটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। এই রেফারেন্স নাম্বার কিন্তু আপনার এই বিলেই কিন্তু দেওয়া থাকে। রেফারেন্স নাম্বারটা হলো কি, আপনার দেখেন আপনার যখনই যে কোনো জায়গা থেকে যদি কোনো কিছু আপনি পারচেস করেন, সেই ডকুমেন্টে কিন্তু একটা অথেন্টিক বা একটা নাম্বার থাকে, একটা ইউনিক নাম্বার থাকে, প্রতিটা ডকুমেন্টে তো নাম্বার থাকে। সো এইটা হলো আপনার দেখেন, এইখানে দেখেন আপনার যে নাম্বারটা দেওয়া আছে ইনভয়েসের নিচে, অনেকের মনে হতে পারে ভাই এখানে তো ইনভয়েস লেখা। এখন আপনার কাছে কোশ্চেন, আপনি হলো সিমেন্স হোম অ্যাপ্লায়েন্স আর আমি হলো কিচেন কোম্পানি, আপনি আমার কাছে সেল করেছেন, তাহলে আপনি কি দিবেন? আপনি তো অবশ্যই আপনার ইনভয়েস আমাকে দিবেন। আর আমি আপনার কাছ থেকে পারচেস করেছি, তাহলে আপনি আমাকে ইনভয়েস দিলেন, ওই ইনভয়েসটাই কিন্তু আমার কাছে বিল। সো এখানে ইনভয়েস লেখা দেখে যেন কেউ আবার এটা কাস্টমার হিসেবে ক্রিয়েট করে বা এটা আপনি কন্ট্রাক্ট ক্রিয়েট করে আবার যেন কেউ ইনভয়েস ক্রিয়েট করেন না। এই ইনভয়েসটা হলো সিমেন্স হোম অ্যাপ্লায়েন্সের, আর তার ইনভয়েস আপনার কাছে বিল, কারণ তার কাছ থেকে আপনি পারচেস করেছেন, সে আপনার কাছে বিক্রি করেছে, আর সে বিক্রি করেছে মানে সে তো অবশ্যই ইনভয়েসই দিবে এবং তার ইনভয়েসটা আপনার কাছে বিল। ওকে, তো দেখেন এইখানে একটা নাম্বার দেওয়া আছে ইনভয়েসের নিচে। অনেক ডকুমেন্টে কিন্তু ডাইরেক্ট বিল নাম্বার বা ইনভয়েস নাম্বার বলে কিন্তু নাম্বার দেওয়া থাকে। সো এইখানে দেখেন আপনার ইনভয়েসের নিচে নাম্বার দেওয়া, এখানে স্পেসিফিক বলা নাই যে এটা ইনভয়েস নাম্বার। সো এটাই হলো আপনার কি অথেন্টিক ইনভয়েস নাম্বারটা। সো এইরকম আপনি কি করবেন, আপনারা সবাই যে বিলে এন্ট্রি করতে যাবেন সেই বিলের বিল নাম্বার বা ইনভয়েস নাম্বার বা ডকুমেন্ট নাম্বার, এই রকম যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনি কি করবেন, অলওয়েজ কিন্তু রেফারেন্সের ঘরে বসাবেন। সো এখানে দেখেন এটা হলো আমার ইনভয়েস নাম্বার, তাহলে এটা আমি কি করলাম, এটা আমি কপি করে এখানে আমি বসায় দিব। এটা কেন বসাবেন, কারণ ক্লায়েন্ট কিন্তু আপনাদের একই ধরনের বিল অনেকবার দিতে পারে, কারণ তার কাছে মানে সে তো সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে রাখতে পারে না। এবং আপনাদের যে বিলগুলো দেওয়া হয়েছে, আপনাদের যে বিলের ফোল্ডারগুলো দেওয়া হয়েছে 10টা ফোল্ডার, এই 10টা ফোল্ডারের মধ্যে কিন্তু অনেক বিল আছে ডুপ্লিকেট, মানে আপনার একই ধরনের বিল 2বার 3বার করেও কিন্তু এন্ট্রি করা আছে। কেন? কারণ ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে এইভাবেই দিয়েছিল, এখানে কিন্তু আমরা কোনো কাটছাট করি নাই যে এখানে আপনাদের হবে। সো ক্লায়েন্ট আপনাদের কেমন ভাবে দিবে, আপনারা যাতে রিয়েল ক্লায়েন্টের কাজ করতে গেলে কোনো যে সকল অসুবিধার সম্মুখীন হবেন সেইগুলো যাতে আপনি এখান থেকেই শিখতে পারেন, তার জন্য কিন্তু আমাদেরকে যেভাবে দিয়েছে ক্লায়েন্ট সেভাবে কিন্তু আপনাদের আমি দিয়েছি। তার মানে আপনার যখন রেফারেন্স নাম্বার, আপনি যে অথেন্টিক বিল নাম্বার বা ইনভয়েস নাম্বার বা ডকুমেন্ট নাম্বার যেটা থাকুক না কেন, আপনি যখন বসাবেন, নেক্সট টাইম যখন আপনি এই বিলটাই আবার এন্ট্রি করতে যাবেন, তখন যদি আপনি সেম নাম্বার এখানে বসান, তাহলে আপনার এখানে একটা ওয়ার্নিং চলে আসবে যে তোমার এই নাম্বারে কিন্তু অলরেডি একটা বিল কি আছে, ক্রিয়েট করাই আছে বা এক্সিস্ট আছে। তখন আপনার সামনে এখানে কিন্তু ওয়ার্নিং দিবে। তখন আপনি কি করবেন, তখন আপনি চেক করবেন যে আপনার এখানে যে ওয়ার্নিংটা দিচ্ছে অলরেডি এই নাম্বারে বিল ক্রিয়েট করা আছে আপনার জেরোতে, আপনি সেই বিলটা চেক করে দেখবেন যে সেম কিনা, একই নাম্বার বা একই রকম কিনা। আপনি দেখলেন যে একই রকম, তাহলে আপনি আর ওই বিলটা এন্ট্রি করবেন না, কারণ আপনি যদি আবার এন্ট্রি করেন তাহলে কি হবে, ডুপ্লিকেট হয়ে যাবে। আর বিল ডুপ্লিকেট করা মানে তো ভুল, মানে একই খরচ আপনি ডাবল করে এন্ট্রি করছেন, মানে এটা তো মারাত্মক ভুল। সো এই ভুল যাতে আপনারা সহজে ধরতে পারেন বা আপনাদের সামনে সহজে আসে, এই কারণে যখনই আপনার কোনো বিল এন্ট্রি করতে যাবেন সেই বিলের যে ইনভয়েস নাম্বার থাকে বা রেফারেন্স নাম্বার থাকে বা বিল নাম্বার থাকে বা ডকুমেন্ট নাম্বার থাকে, সেই অথেন্টিক বা সেই নাম্বারটা আপনি কিন্তু রেফারেন্সের কলামে বসাবেন। ওকে, আমি এখানে দিলাম। এরপরে দেখেন এখন আমার এখানে বিল এন্ট্রি করতে হবে। প্রথমে কি লেখা, ডেসক্রিপশন।
এখন হলো আপনাদের মেন অ্যাকাউন্টিং নলেজের কাজ হবে। এখন কি হবে আপনাদের? অ্যাকাউন্টিং নলেজের কাজ হবে। এখন দেখেন এইখানে কি লেখা, ডেসক্রিপশন, মানে এটা হলো আপনার সাপ্লায়ারের সে বিল, তার কাছ থেকে আপনি কি কিনেছেন সেটা ডেসক্রিপশন এখানে লেখা। এখন আপনাদের একটা বিলের, আপনারা যখন একটা বিল তৈরি করতে যাবেন তখন সেই বিলে কিন্তু একটা অ্যাকাউন্ট সেট করতে হয়। সেই বিলে কি করতে হয়? একটা অ্যাকাউন্ট সেট করতে বা অ্যাকাউন্ট দিতে হয়, যেটা কোন অ্যাকাউন্টে যাবে, এটা কোন ধরনের খরচ, এটা কিন্তু কি করতে হয়? এখানে দিতে হয়। এখন এই খরচটা কোন ধরনের সেটা কিন্তু আপনাকে বের করতে হবে অ্যাকাউন্টিং নলেজ খাটায়। সো আমি আপনাদের রুলস বলে দিব, সেই রুলস ফলো করতে, সেই রুলসগুলো ফলো করবেন। সেই রুলস যদি আপনি ফলো করেন আপনি কিন্তু অ্যাকাউন্ট বের করতে পারবেন। ওকে, প্রথম নাম্বার রুলস হলো, আপনি যে কোম্পানির কাজটা করতেছেন, মানে আপনার রিয়েল ক্লায়েন্টের, নট সাপ্লায়ার, একদম ক্লায়েন্টের, কিচেন কোম্পানি ক্লায়েন্টের, আপনি যে কোম্পানির কাজটা করতেছেন বা যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে সেই কোম্পানি বা সেই ক্লায়েন্টের যে কোম্পানি, কিচেন কোম্পানি হোক বা এএলএম স্টুডিও হোক বা যে কোনো কোম্পানি হোক, ওই কোম্পানিটা কি ধরনের সার্ভিস দিয়ে থাকে বা কি ধরনের কোম্পানি, সেইটা আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে। যেরকম আপনারা কিন্তু কিচেন কোম্পানি কাজ করতেছেন, তার মানে কি এই কোম্পানি রান্নাঘরের যাবতীয় আইটেম সেল করে, রান্নাঘর তৈরি করে এই কোম্পানিটা। তাহলে কি করতে হবে? আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে এই কোম্পানি কি ধরনের সার্ভিস দিয়ে থাকে বা সেল করে, রান্নাঘরের আইটেমগুলো সেল করে বা সার্ভিস করে থাকে রান্নাঘর রিলেটেড। ওকে, সো এইটা হলো 1 নাম্বার রুলস। এটা আপনাকে অলওয়েজ, আপনি যতদিন কাজ করবেন এই ক্লায়েন্টের ততদিন আপনার এটা মাথায় রাখতেই হবে। ওকে, শুধুমাত্র বিল এন্ট্রি করতে গেলেই না, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতেই হবে। শুধুমাত্র যে কিচেন কোম্পানি তা না, আপনি যে ধরনের কোম্পানি কাজ করতে যান না কেন, সেটা কি ধরনের কোম্পানি সেটা আপনার কি রাখতে হবে, অলওয়েজ মাথায় রাখতে হবে। এটা হলো 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা হলো কি, আপনি যে সাপ্লায়ারের বিলটা এন্ট্রি করতেছেন, আপনি যে সাপ্লায়ারের বিলটা এন্ট্রি করতেছেন সেই বিলে তো অবশ্যই লেখা আছে, সেই বিলের যে ডেসক্রিপশন সেখানে তো অবশ্যই লেখা আছে যে আপনি তার কাছ থেকে কি পারচেজ করেছেন। আপনাকে এই লেখাটা দেখে বুঝতে হবে, আপনাকে এই লেখাটা দেখে বুঝতে হবে যে আপনি তার কাছ থেকে কি পারচেজ করেছেন। এখন দেখেন এখানে কি লেখা, বিল্ট ইন আপরাইট ফ্রিজার। সো এখানে কিন্তু আমি কিন্তু এখানে ইজিলি বুঝতে পারতেছি যেটা হলো কি একটা ফ্রিজার, একটা ফ্রিজ কেনা হয়েছে। ফ্রিজ কিন্তু রান্নাঘরের একটা আইটেম। আর আমরা সবাই জানি কি, বিক্রি করার উদ্দেশ্যে যা কিছু কেনা হয় সবই কি হয়, কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে যায়। বিক্রি করার উদ্দেশ্য মানে আপনার কোম্পানিটা কি ধরনের, কিচেন কোম্পানি, তাহলে কিচেন রিলেটেড আপনি যা কিছু কিনবেন সেটা তো অবশ্যই বিক্রি করার উদ্দেশ্যেই কিনবেন। তাহলে বিক্রি করার উদ্দেশ্যে আমরা যা কিছু কিনি সেটা কোন অ্যাকাউন্টে যায়, সেটা কস্ট অফ গুডস সোল্ডে যায়। এখন 2 নাম্বার রুলসটা আপনি এখানে ডেসক্রিপশনটা পড়লেন, আপনি ডেসক্রিপশন পড়েই বুঝতে পারলেন, তাহলে এখানে কিন্তু আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বের হয়ে গেল। এখানে কি হলো, আপনি 2 নাম্বার রুলসটা ফলো করলেন, ফলো করে আপনি বুঝতে পারলেন এটা ফ্রিজার। এখন আপনি অ্যাকাউন্টিং নলেজ খাটালেন। এখন কি করলেন, আপনি অ্যাকাউন্টিং নলেজ খাটালেন। অ্যাকাউন্টিং এর নলেজটা কি, আমরা জানি যে বিক্রি করার উদ্দেশ্যে যদি কোনো কিছু কেনা হয় তাহলে সেটা পণ্য বা সেটা কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে যায়। এটা হলো অ্যাকাউন্টিং এর নিয়ম, আমরা সবাই জানি। সো আপনি এখানে অ্যাকাউন্টিংটা খাটায় আপনি এখানে কস্ট অফ গুডস সোল্ডটা বের করলেন। তাহলে আপনি এখানে আপনি জাস্ট যখনই অ্যাকাউন্টটা বের হয়ে গেল 2 নাম্বার স্টেপে, আপনি কি করবেন, আপনি এখানে সেই অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, যে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিলেন। ওকে, যদি কারো 2 নাম্বার রুলসটা ফলো করলেন কিন্তু আপনি এখানে বুঝতে পারতেছেন না যে এটা আসলে কি, আপনি ডেসক্রিপশনটা পড়ে বুঝতে পারতেছেন না যে এটা আসলে কি ধরনের প্রোডাক্ট বা কি এটা জিনিস, আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনি 3 নাম্বার ধাপে যাবেন। 3 নাম্বার ধাপটা কি, আপনি সুন্দর করে এই ডেসক্রিপশনে যে লেখাটা আছে এই লেখাটা আপনি কি করবেন, এখানে কপি করবেন। লেখাটা কপি করে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যেটা আসলে প্রোডাক্টটা আসলে কি।
আপনি গুগলে গিয়ে এই যে ইমেজ ইমেজ ছবি দেখবেন, ইমেজ আপনি ছবি দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কি। আপনি এখানে বিল্ট ইন আপডেট ফ্রিজার লিখে ইমেজ অপশনে ক্লিক করলেন, ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা ফ্রিজ। আপনি 2 নাম্বার অপশনটা কি 2 নাম্বার রুলসটা ফলো করে আপনি বুঝতে পারলেন না, তখন আপনি কি করবেন, আপনি 3 নাম্বার রুলসটা ফলো করবেন। 3 নাম্বার রুলসটা কি, আপনি সেই ডেসক্রিপশনটা কপি করে গুগলে সার্চ করবেন, সার্চ করে ইমেজ দেখবেন, ছবি দেখবেন যেটা আসলে কি ধরনের প্রোডাক্ট। আপনি ছবি দেখে দেখলেন যে এটা রান্নাঘরের আইটেম, ওই যে আপনার মাথায় আছে যে আপনার কোম্পানিটা রান্নাঘরের আইটেম সেল করে, এবং আপনার অ্যাকাউন্টিং এর রুলস তো অবশ্যই মাথায় রাখতেই হবে। অ্যাকাউন্টিং এর রুলসটা কি, যে আপনার বিক্রি করার উদ্দেশ্যে কোনো কিছু কেনা হলে সেটা কস্ট অফ গুডস সোল্ড, এটা অ্যাকাউন্টিং এটা অবশ্যই মাথায় রাখতেই হবে। তাহলে এখানে আপনি ইজিলি কিন্তু অ্যাকাউন্টসটা বের করতে পারলেন, যেটা আপনার কস্ট অফ গুডস সোল্ড যাবে। এখন এখানে দেখেন হোম ডেলিভারি একটা চার্জ আছে। আমরা সবাই কি জানি যে বিক্রি করার উদ্দেশ্যে যদি কোনো প্রোডাক্ট কেনা হয়, ওই প্রোডাক্টের পেছনে যাবতীয় যে খরচগুলো হয় সবই কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারেই যায়। যে প্রোডাক্টটা আমি বিক্রি করব, বিক্রি করার উদ্দেশ্যে আমি যে প্রোডাক্টটা কিনেছি, ওই প্রোডাক্টের যে যাতায়াত খরচ, তারপর আপনার ডেলিভারি কস্ট, বিজ্ঞাপন খরচ, যা কিছু হোক না কেন, সেই সব খরচ কি হয় আপনার সেই কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারেই কিন্তু যায়। তাহলে এখানে কি হলো, আপনি এখানে দেখলেন যে এখানে দুইটা প্রোডাক্ট বা দুইটা জিনিস, একটা হলো ফ্রিজার, একটা হলো ডেলিভারি চার্জ। তাহলে এখানে আপনি এখানে প্রথমটা দেখে আপনি বের করতে পারলেন যে এটা আপনার কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা আপনার ডেলিভারি চার্জ, তাহলে এটাও তো কস্ট অফ গুডস সোল্ডেই যাবে, মানে একই অ্যাকাউন্টেই যাবে। এখন যেহেতু একই অ্যাকাউন্টেই যাবে, সো এখানে যেরকম দুইটা লাইন করা আছে, আপনারা দেখেন এই জেরোতেও কিন্তু এরকম দুটো লাইন করা আছে। আপনারা যদি চান যে আমি এখানে দুটো লাইন করব, প্রথম লাইনে আমি এই ফ্রিজার লিখব, ফ্রিজার লিখে এখানে আমি কোয়ান্টিটি 1 দিব, তারপর এখানে ফ্রিজার ইউনিট প্রাইসটা দিব, তারপরের লাইনে আমি এখানে ডেলিভারি চার্জ দিব, যেমনটা একদম এইখানে আছে, একদম সেম টু সেম কোয়ান্টিটি ইউনিট প্রাইস এভাবে দিবেন। এইভাবে দিলেও হবে, তবে এইভাবে দিলে আপনার সময়টা বেশি লাগবে। সো আমরা করি যেহেতু একই অ্যাকাউন্টেই যাবে, সো আমরা এখন দুইটা লাইন আর করি না। আমরা কি করি না, দুইটা লাইন করি না। আমরা কি করি, আমরা জাস্ট ডেসক্রিপশনে এখানে লিখি ফ্রিজার কমা ডেলিভারি। আমরা কি করি এখানে ফ্রিজার কমা ডেলিভারি চার্জ, এভাবে আমরা দিয়ে, যেহেতু একই অ্যাকাউন্টে যাবে। তারপরে কোয়ান্টিটি 1 দিয়ে দিই, কোয়ান্টিটি 1। ইউনিট প্রাইস কত দেখেন এইখানে, যখন দুইটা জিনিস বা দুইটা তিনটা যে কটাই হোক না কেন, আপনার যদি এখানে 3-4টা আইটেমও থাকে বা 3-4টা যদি লাইনও থাকে, আপনার যদি সবগুলো একটা অ্যাকাউন্টেই যায়, আপনি দেখলেন যে সবই কি আপনার বিক্রি করার জিনিস, তাহলে আপনার সবই এক অ্যাকাউন্টে যাবে, কস্ট অফ গুডস সোল্ড। আপনি তখন কি করবেন, আপনি কোয়ান্টিটি 1 দিবেন, কিন্তু তখন আপনি যে ইউনিট প্রাইস এইখানে যখন আসবেন, তখন আপনি টোটাল অ্যামাউন্টটা লিখবেন, কারণ যেহেতু আপনার 2-3টা আইটেমের অ্যামাউন্ট আপনার একই অ্যাকাউন্টেই যাচ্ছে। এখন দেখেন যেহেতু টোটাল অ্যামাউন্টটা লিখতে হবে, এখন এইখানে তো আপনার দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে, একটা আছে টোটাল, আরেকটা আছে নেট অ্যামাউন্ট বা সাব টোটাল। তাহলে আপনি কোনটা ইউজ করবেন, এইখানে হলো এখন এটা ডিপেন্ড করবে আপনার উপর। আমি আপনাদের বলেছিলাম যে ট্যাক্স, এখানে দেখেন আবার 20% ট্যাক্সও আছে, দেখেন সরি ভ্যাটও আছে, 20% ভ্যাটও আছে। আমি আপনাদের এই যে ইনক্লুসিভ এক্সক্লুসিভ জিনিসটা বলছিলাম, সো এখন আমি জিনিসটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। দেখেন এখানে কি লেখা, আপনার ফ্রিজের দাম হলো 633.05 আর ডেলিভারি চার্জ হলো 5। তাহলে এই দুইটা মিলে কত হয়েছে, 638.05। এটা দেখেন নেট, এটা কিন্তু গ্রস, এটা হলো নেট। এখন দেখেন আপনার এখানে কি লেখা, দেখেন 20% ভ্যাট চার্জ করা, তাহলে 20% ভ্যাট কত হয়েছে, 127.61। তাহলে 638.05 এবং 127.61 এই দুইটা যোগ করে কত হয়েছে,
765.66। এখন তার মানে এখানে কি হচ্ছে 765.66 এর মধ্যে কিন্তু এই ভ্যাট অ্যামাউন্টটা আছে, আবার 638.05 এর মধ্যে কিন্তু ভ্যাট অ্যামাউন্ট নাই। এখন আপনি যদি এইখানে চান যে আমি ট্যাক্স এক্সক্লুসিভ ইউজ করব, এক্সক্লুসিভ মানে কি? এক্সক্লুসিভ মানে হলো আপনি এই ইউনিট প্রাইসে যে অ্যামাউন্টটা দিবেন তার উপরে ভ্যাট অ্যামাউন্টটা চার্জ হবে এবং ইউনিট প্রাইস এবং ভ্যাট অ্যামাউন্টটা যোগ হয়ে টোটাল অ্যামাউন্টে বসবে। আর ইনক্লুসিভ যদি দেন তাহলে কি হবে, আপনি ইউনিট প্রাইসে যে অ্যামাউন্টটা বসাবেন ওই অ্যামাউন্টের মধ্যে ভ্যাট অ্যামাউন্টও ইনক্লুড করা আছে, ওই ইউনিট প্রাইসের অ্যামাউন্ট এবং টোটাল অ্যামাউন্ট সেম হবে। এখন ডিপেন্ড করবে আপনার উপর আপনি কোনটা করবেন। আমি যদি ওখানে ইউনিট প্রাইসে যদি 638.05 দেই তাহলে এখানে আমার ট্যাক্স এক্সক্লুসিভ দিতে হবে। আর যদি আমি ওইখানে ইউনিট প্রাইসে 765.66 দিই তাহলে আমার ট্যাক্স ইনক্লুসিভ দিতে হবে। তাহলে জিনিসটা আপনারা ক্লিয়ার যে ট্যাক্স ইনক্লুসিভ এক্সক্লুসিভ এইটা ডিপেন্ড করবে আপনাকে যে বিলটা দেওয়া হয়েছে সেই বিলটা আপনি কিভাবে এন্ট্রি করবেন তার উপর। আপনি যেভাবেই যান না কেন আপনার কিন্তু ভ্যাট অ্যামাউন্ট কি সেমই থাকবে বা সেমই হবে। তাহলে আমি যদি এখানে 638.05 ইউজ করি, 638.05 এবং ট্যাক্স দিই এক্সক্লুসিভ, তাহলে এখন কত আছে দেখেন, সরি 638.05। আমি যে অ্যাকাউন্টসটা আমি এখানে দিই, অ্যাকাউন্টস কোনটা, কস্ট অফ গুডস সোল্ড। দেখেন আমার কি হলো 638.05 আমি ইউনিট প্রাইস দিয়েছি, ট্যাক্স দিয়েছি এক্সক্লুসিভ, এর উপরে দেখেন 20% চার্জ করে কত হয়েছে 127.61। এখানে কত আছে, এখানে সেম আছে, টোটাল কত আছে এখানে 765.66। দেখেন আমার কিন্তু এখানে মিলে গেছে। এখন যদি আমি এইখানে 765.66 দিই এবং এইখানে যদি আমি ট্যাক্স ইনক্লুসিভ দিই আমার কি দেখেন, আমার এখানে কিন্তু ভ্যাট অ্যামাউন্ট কিন্তু সেমই আছে 27.61, এখন সেমই আছে এবং টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে আমার সেম আছে। এইখানে মেন যে জিনিসটা সেটা হলো আপনার ভ্যাট অ্যামাউন্ট এবং টোটাল অ্যামাউন্ট। তবে ভ্যাট অ্যামাউন্টের ক্ষেত্রে আমি বলি আপনার ভ্যাট অ্যামাউন্ট এবং টোটাল অ্যামাউন্টটা কিন্তু আপনার এই যে বিলটা আপনি তৈরি করবেন সেই বিলের ভ্যাট অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট এবং আপনার ক্লায়েন্ট যে বিলটা আপনাকে দিয়েছে তার ভ্যাট অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা কিন্তু সেম হতে হবে। এখন এখানে একটা সমস্যা হতে পারে আপনাদের, সেটা কেমন সমস্যা আমি বলি। অনেক সময় হয় কি, যেহেতু এখানে আপনার অনেক পয়েন্টের জিনিস আছে, পয়েন্টের হিসাব আছে, আপনার দশমিকের হিসাব আছে, সো আমরা সবাই কি জানি যে দশমিকের পরে যদি আমরা দেখি যে 5 তাহলে আমরা করি কি, যদি দেখি যে 5 তাহলে ওই 5-এর আগে যে সংখ্যাটা থাকে তার সাথে আমরা 1 যোগ করে দিই। যেরকম দেখেন এখানে কি লেখা 66, আমরা কিন্তু এখানে 6-এর আগে কিন্তু এখানে আমি 7 দিতাম। আমরা আমাদেরকে স্কুল কলেজে কিভাবে শিখাইছে, স্কুল কলেজে শিখাইছে যে যদি 5-এর অধিক হয়ে যায় তাহলে তার আগের সংখ্যাতে মানে এক সংখ্যা আমরা বাড়ায় দিয়েছি। সো অনেক সময় হয় কি, এই যে এক সংখ্যা কম বেশি হয়, সো এখানে দেখেন আপনি কিন্তু ভ্যাট আপনার মতো করে আপনি বসাতে পারেন নাই, আপনি জাস্ট এখানে ইউনিট প্রাইসটা দিয়েছেন, ভ্যাট অ্যামাউন্ট কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। আপনি জাস্ট এখানে রেটটা দিয়েছেন কত পার্সেন্ট ট্যাক্স রেট, ভ্যাট কত পার্সেন্ট ভ্যাট অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। এখন অনেক সময় হয় কি, এই যে সাপ্লায়ার আপনাদেরকে যে বিলটা দিবে বা যে বিলটা দেয়, এইখানে অনেক সময় হয় কি সাপ্লায়ার কি করে, সাপ্লায়ার তার মতো করে হিসাবটা দিয়ে দেয়। সো এখানে অনেক সময় হতে পারে কি আপনার বিশেষ করে ভ্যাট অ্যামাউন্টে 1-2 পয়সা কিন্তু কম বেশি হতে পারে। এখানে কি হতে পারে, আপনার সাপ্লায়ার যে ভ্যাট অ্যামাউন্টটা যে বিলটা দিয়েছে সেই বিলে যে ভ্যাট অ্যামাউন্টটা এখানে সে উল্লেখ করে দিয়েছে, এই উল্লেখ
ধরেন এখানে আছে 127.61, ধরেন সাপ্লাই এখানে দিয়েছে 127.60, 27 এখানে 60 দিয়েছে, কিন্তু আপনি যখন এখানে জেরোতে করতে গেছেন তখন দেখলেন যে এখানে 61 আসছে। সো এখানে হয় কি আপনার এই যে এই পয়েন্টের ঝামেলার কারণে কিন্তু এই ভ্যাট অ্যামাউন্টটা 1 থেকে 2 পয়সা 1-2 পয়সা কিন্তু কম বেশি হতে পারে। কম বেশি হলে কিন্তু এটা কোনো ভুল বা এটা কোনো সমস্যা না। আমরা রেল ক্লায়েন্টে কাজ করতে গেলেও এরকম সমস্যা হলে ক্লায়েন্ট বলে যে ওটা কোনো সমস্যা না, তুমি এভাবে করে দাও। এটা কি আমি আবার বলতেছি, জাস্ট পয়সা, নট অ্যামাউন্ট। এখানে 127 পয়েন্ট, এখানে কিন্তু 128 বা 126 কিন্তু হবে না, 187 হবে শুধুমাত্র পয়েন্টের ক্ষেত্রে। মানে এখানে আছে 61, হতে পারে আপনার 60, 62 এরকম হতে পারে। 1-2 পয়সা কি হতে পারে আপনার এই বিলের যে ভ্যাট অ্যামাউন্ট তার থেকে আপনার এখানকার অ্যামাউন্ট 1-2 পয়সা কম বেশি হতে পারে। যদি 1-2 পয়সা কম বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, আপনি অ্যাপ্রুভ দিয়ে দিবেন। তবে টোটাল অ্যামাউন্টটা কিন্তু কোনো সময় চেঞ্জ করা যাবে না বা চেঞ্জ হবে না। এখন অনেক সময় হয় কি, এটা আমি দেখেছি অনেকে করে কি, এই টোটাল অ্যামাউন্টটা বসায় না, টোটাল অ্যামাউন্টটা না বসায় এই সাব টোটাল অ্যামাউন্টটা কি করে, এই সাব টোটাল অ্যামাউন্টটা এখানে বসায়। সো এইখানে সাব টোটাল অ্যামাউন্টটা বসানোর কারণে অনেক সময় এই ভ্যাট অ্যামাউন্ট 1-2 পয়সা কম বেশি হয়, আর ভ্যাট অ্যামাউন্ট 1-2 পয়সা কম বেশি হওয়ার কারণে আপনার টোটাল অ্যামাউন্টও 1-2 পয়সা কম বেশি হয়ে যায়। যদি কারো এরকম কোনো সমস্যা হয়, এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু কোনো সমস্যা না, এটা স্বাভাবিক একটা বিষয়। সো যদি কারো দেখেন এরকম হয়েছে যে আপনি এই টোটাল অ্যামাউন্টটা বসান নাই, আপনি বসাইছেন সাব টোটাল অ্যামাউন্টটা, এখানে আপনি সাব টোটাল অ্যামাউন্টটা বসাইছেন, ট্যাক্স এক্সক্লুসিভ দিয়েছেন, দেওয়ার কারণে আপনার এখানে ভ্যাট অ্যামাউন্টটা 1-2 পয়সা আপনার বিল থেকে কম আসছে, এবং ভ্যাট অ্যামাউন্টটা 1-2 পয়সা কম হওয়ার কারণে আপনার বিলে যে ভ্যাট অ্যামাউন্টটা আছে সেখানে তার থেকে এখানে 1-2 পয়সা কম বেশি হয়ে গেছে। যদি এই রকম কারো হয় তো তাদেরকে আমি বলবো যে সেইখানে আপনি সাব টোটাল অ্যামাউন্টটা দিবেন না, আপনি কি করবেন, ট্যাক্স ইনক্লুসিভ দিয়ে আপনার যে বিলটা আপনাকে দিয়েছে ক্লায়েন্ট তার যে টোটাল অ্যামাউন্টটা, সেই টোটাল অ্যামাউন্টটা আপনি এখানে বসায় দিবেন, তাহলে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টটা ভুল হবে না। এখন এখানে আমি আপনাদের টোটাল অ্যামাউন্টটা অবশ্যই সেম টু সেম কেন করতে বলতেছি, কারণ আপনি যখন তাকে পেমেন্ট করবেন, আপনি তো তাকে অবশ্যই 765.66 পেমেন্ট করবেন। এখন আপনি বা আপনাকে যে টাকার বিল দিয়েছে আপনি তাকে তো সেই কয় টাকাই পেমেন্ট করবেন। এখন আপনি তাকে 765.66 টাকা পেমেন্ট করেছেন, কিন্তু আপনি বিল তৈরি করেছেন 1-2 পয়সা কম বেশি, তাহলে কি হবে, আপনি যখন ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাবেন তখন কিন্তু ওই পেমেন্টের সাথে আপনার এই বিলটা কিন্তু ম্যাচ হবে না, কারণ আপনার বিলে 1-2 পয়সা কম বেশি আছে। সো এই কারণে আপনার এখানে মেন জিনিসটা হলো টোটাল অ্যামাউন্ট, আপনার এই বিলের টোটাল অ্যামাউন্ট এবং আপনার ক্লায়েন্ট যে বিলটা আপনাকে দিয়েছে, যে পিডিএফ ফাইল বা ছবি যেটাই হোক না কেন, তার টোটাল অ্যামাউন্ট আপনাকে অবশ্যই সেম রাখতে হবে। এখন আমি আপনাদের কিন্তু বলেও দিয়েছি যে যদি কারো ভ্যাট অ্যামাউন্ট 1-2 পয়সা কম বেশি হওয়ার কারণে যদি অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যায় তখন আপনি জাস্ট এখানে আপনি টোটাল অ্যামাউন্টটা বসায় দিবেন, এখানে আপনি ট্যাক্স ইনক্লুসিভ দিয়ে করবেন, তাহলে আপনার ওই ভুলটা আর হবে না। সো এই হবে আপনি, তো এখানে দেখেন আমার কিন্তু বিলটা কিন্তু অলরেডি এখানে এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু শেষ হয় নাই। কেন শেষ হয় নাই, আপনারা কি করবেন, আপনারা যখনই যে বিলটা এন্ট্রি করবেন সেই বিলটা এর সাথে অ্যাটাচমেন্ট করে দিবেন। কিভাবে অ্যাটাচমেন্ট করবেন, এই যে দেখেন একটা ফাইল বা একটা ফোল্ডারের মধ্যে একটা ছবি, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপলোড ফাইল এখানে ক্লিক করবেন, দেন আপনার কম্পিউটারে উইন্ডো ওপেন হবে, যেখানে আপনার সেই ফাইলটা মানে আপনি যে বিলটা ওপেন করতেছেন এই বিলটা আপনার কোথায় আছে আপনি সেখানে যাবেন। সো এই বিলটা আমার আছে এই বিএসএস এর মধ্যে, এই যে প্রথমটা,
প্রথম পিডিএফ ফাইলটা। তাহলে এটা ক্লিক করব, ওপেন বাটনে ক্লিক করে দিব। এই বিলটা আমার এখানে আপলোড হয়ে গেল, মানে এই পিডিএফ ডকুমেন্ট আমার এখানে আপলোড হয়ে গেল। কেন অবশ্যই ডকুমেন্ট আপলোড করবেন। কেন আপলোড করবেন? কারণ আপনি ভুল করতেই পারেন, স্বাভাবিক, আপনার ভুল হতেই পারে। কেমন ভুল? হয়তো আপনি ভ্যাট রেট ভুল দিয়েছেন, বা হয়তো আপনার অ্যাকাউন্ট ভুল হয়েছে, ভুল হতেই পারে, স্বাভাবিক। সো যখন পরবর্তীতে যখন এই কাজটা অন্য যখন কেউ করতে যাবে, যখন সে চেক করতে যাবে, তখন তার জন্য সুবিধা হবে। কেমন সুবিধা? সে জাস্ট এই বিলটা ওপেন করবে, এই বিলটা ওপেন করে যে ডকুমেন্টটা, সে জাস্ট এই ডকুমেন্টটা ওপেন করবে, ওপেন করে দেখবে যে তার এই ডকুমেন্টের সাথে আপনি যেটা করছেন সেটা মিল আছে কিনা বা সেম টু সেম আছে কিনা। তাহলে কি হবে? আপনার পরবর্তীতে বা আপনি হন না কেন, পরবর্তীতে ভুল বের করতে গেলে বা ভুল সংশোধন করতে গেলে যাতে আপনারা ইজিলি সেই ডকুমেন্টটা বের করতে পারেন, তার জন্য এই ডকুমেন্টটা এখানে আপলোড করে দিবেন। এবং এটা অলওয়েজ আপনার যে বিল আপনি এন্ট্রি করবেন, সেই বিলের ডকুমেন্ট সবসময় কি করবেন? এন্ট্রি অ্যাড করে দিবেন। সো এখানে কিন্তু আমার সবকিছু অল ওকে, শেষ। এখানে আমি ডেট দিয়েছি, ডিউ ডেট দিয়েছি, রেফারেন্স নাম্বার দিয়েছি, আমি এখানে ডকুমেন্টে অ্যাড করে দিয়েছি, এখানে ডিসক্রিপশন আমি দিয়েছি কি কিনেছি, এখানে অ্যামাউন্ট দিয়েছি, অ্যাকাউন্ট দিয়েছি, ভ্যাট দিয়েছি, আমার সবকিছু অল ওকে। এখন এটা আমি এই যে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিব। এটা এখন আমার কি হয়ে যাবে? বিল এন্ট্রি আমার এখানে কিন্তু শেষ। বিল এন্ট্রি এই বিলটা কিন্তু আমার এন্ট্রি হয়ে গেছে। আমার কিন্তু এটা কি বিল এন্ট্রি হয়ে গেছে। আমার এই বিলটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। যখন আপনার একটা বিল এন্ট্রি হয়ে যাবে, তখন আপনি পরবর্তী বিলটা এন্ট্রি করবেন। পরবর্তী বিল কোনটা? পরবর্তী বিল হলো আপনার এটা হলো আপনার পরবর্তী বিল। দেন আপনি পরবর্তী বিলটা কি করবেন? এন্ট্রি করবেন। সো এখন দেখেন আপনার এইখানে যখন আপনারা এই যে কোরা ইটালিয়ান সাপ্লাই এইখানে যখন আসবেন, তখন দেখেন আপনারা কিন্তু এখানে ইউরো কারেন্সির বিল ধরে নেন, অন্য কারেন্সির বিল। আপনারা কিন্তু ইউকে এর কাজ করতেছেন, আর ইউকে তে কি? ইউকে এর হোম কারেন্সি হলো পাউন্ড। কিন্তু আপনারা এই যে কোরা ইটালিয়ান সাপ্লায়ার, কুবো ইটালিয়ান সাপ্লায়ার, আর আদার সাপ্লায়ার্স এর মধ্যে একদম প্রথম ফাইলটা এই কয়টা জিনিস বা এই কয়টা ফাইল হলো আপনার কি? ইউরো কারেন্সির বিল। মানে অন্য আপনার দেশের না, আপনার অন্য কারেন্সির বিল। কেন অন্য কারেন্সির বিল? কারণ আপনি কি করেছেন? তার কাছ থেকে বা অন্য দেশ থেকে আপনি প্রোডাক্ট নিয়েছেন। সো আপনি যখন অন্য দেশ থেকে যখন প্রোডাক্ট কিনবেন, তখন কিন্তু সে কি করছে? তার কারেন্সিতে বিল করে দিয়েছে আপনাকে, এবং আপনাকে কিন্তু তার কারেন্সিতে বিলটা এন্ট্রি করতে হবে। তাহলে এখানে আমি আবার আপনাদের দেখাই দিই যে কোনগুলো অন্য কারেন্সির। এখানে যে কোরা ইটালিয়ান সাপ্লাই, এর মধ্যে দেখেন দুইটা বিল আছে, এই দুটাই কিন্তু ইউরো সাপ্লাই, দেখেন এখানে লেখা আছে ইউরো। তারপরে কুবো ইটালিয়ান সাপ্লাই, এর মধ্যে দেখেন অনেকগুলা বিল আছে, এই সবগুলো কিন্তু ইউরো কারেন্সির বিল, মানে ইউরো কারেন্সির। এবং সর্বলাস্ট হলো আদার সাপ্লায়ার্স এর মধ্যে একদম প্রথম ফাইলটা, এই কয়টা জিনিস, এই তিনটা হলো আপনার কি? ইউরো কারেন্সির বিল। আর বাদ বাকি সবই কিন্তু আপনার জিবিপি বা হোম কারেন্সির বিল। তাহলে এই ইউরো কারেন্সির বিলটা আপনি কিভাবে এন্ট্রি করবেন? ইউরো কারেন্সির বিলটা আপনি কিভাবে এন্ট্রি করবেন? এখন দেখেন আপনার কিন্তু যেখানে দেখেন সাপ্লায়ার নেম লেখা আছে কোরা ডমিনিকো অ্যান্ড ফিগেল, এটা। সো আমি জাস্ট এখানে সংক্ষিপ্ত করে কোরা নামটা লিখলাম। আমি এটা জুম করি, এখন আমার এখানে সাপ্লায়ার নেম দেওয়া আছে কি? দেখেন কোরা ডমিনিকো, এটা হলো আমার সাপ্লায়ার নেম। সো আমি জাস্ট সংক্ষিপ্ত করে কোরা লিখি, কোরা। তাহলে এখন আমাকে কন্টাক্ট ক্রিয়েট করতে হবে। কন্টাক্টে যাব, অল কন্টাক্ট গিয়ে আমি কি করব? আগে কন্টাক্ট ক্রিয়েট করব। তাহলে এই যে নিউ কন্টাক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমি কন্টাক্ট নেম দিব কি? কোরা। এটাকে আমি সেভ এন্ড ক্লোজ করে দিলাম। এখন বিল এন্ট্রি করতে যাব। তাহলে নিউ থেকে এই যে বিল, এখানে ক্লিক করবেন।
এখন দেখেন, আপনি দেখলেন যে আপনার এই বিলটা কোন কারেন্সির, আপনি দেখলেন যে আপনার এই বিলটা, যে দেখেন এখানে লেখা ইউরো, এখানে কি লেখা ইউরো। এবং আরেকটা জিনিস এখানে দেখেন, এইখানে অনেকের মনে হতে পারে যে 1 টাকা 964 পয়সা, কিন্তু না, এখানে হলো শুধুমাত্র এই ইউরো কারেন্সি যতগুলো বিল আছে সেই সকল বিলগুলো একটু উল্টা। উল্টা মানে কি, এইখানে আপনার টোটাল যে অ্যামাউন্টটা আছে, এই টোটাল অ্যামাউন্টটা দেখেন, এখানে আপনাদের মনে হতে পারে যে এটা হলো 2 ইউরো, না, এখানে কিন্তু উল্টা। মানে আমরা যেটাকে কমা হিসেবে ইউজ করি সেটা আপনার তারা ফুল স্টপ হিসেবে ইউজ করে। আর আমরা যেখানে কমা দেই, যেখানে ফুল স্টপ দেই, সেখানে তারা কমা দেয়। তার মানে এটা কিন্তু 2214.37 কিন্তু। আমি আবার বলতেছি, ইউরো কারেন্সির যে বিলগুলো আপনারা পাবেন বা যে বিলগুলো আছে, শুধুমাত্র সেই ইউরো কারেন্সির যে অ্যামাউন্টগুলো আপনারা দেখবেন সেইখানে কিন্তু ফুল স্টপ মানে কমা, কমা মানে ফুল স্টপ। আর অন্যান্য যতগুলো বিল আছে সবগুলো আপনার সেম টু সেম, মানে আপনার যে মানে আমরা কমা মানে কমা এইরকম, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে আমরা ইউজ করি বা যেভাবে আমরা লিখি সেভাবে। শুধুমাত্র ইউরো কারেন্সির বিলগুলোতে উল্টো, এখানে আপনার কমা মানে ফুল স্টপ, ফুল স্টপ মানে কমা। তাহলে এখানে দেখেন 2 পয়েন্ট, পয়েন্ট মানে কমা, তাহলে এখানে আপনার কি হচ্ছে 2214, আর কমা মানে পয়েন্ট, তাহলে এখানে 14.37। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে যেন কেউ আবার 2 ইউরো দিয়েন না, এখানে কিন্তু আপনার কি 2214.37, মানে তারা তারা এইভাবে লিখে, তারা এইভাবে লেখে। ওকে, তাহলে আমার তো এখানে দেখেন কি বিল তো আমি এন্ট্রি করব। এখন এইখানে দেখেন কি লেখা, এইখানে কি লেখা, এখানে হলো কারেন্সি কি দেওয়া দেখেন, ব্রিটিশ পাউন্ড। এখানে কি লেখা, কারেন্সি ব্রিটিশ পাউন্ড। এখন এইখানে আপনার তো কারেন্সি হবে ইউরো কারেন্সি, কারণ আপনি তো ইউরো কারেন্সির বিল তৈরি করবেন, আপনি তো এটা পাউন্ডের বিল না, আপনার তো এটা, এই বিলটা হলো ইউরো কারেন্সির বিল। তাহলে আপনি কি হবে, এখানে ইউরো কারেন্সি নিয়ে আসবেন। এই যে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর এখানে কি লেখা, প্লাস অ্যাড কারেন্সি, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে সিলেক্ট ওয়ান, এই যে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন ইউরো, এখানে সব কারেন্সি আছে, এখানে দেখেন প্রথমেই আছে ইউরো, তাহলে এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে অ্যাড কারেন্সি এখানে ক্লিক করে দেবেন। ওটা সিলেক্ট করে আপনি অ্যাড কারেন্সি দিয়ে দেবেন। শেষ। এই দেখেন আপনার কিন্তু এখন দুইটা কারেন্সি হয়ে গেছে, জিবিপি ইউরো। আপনার বাই ডিফল্ট কিন্তু আপনার সব বিলে বাই ডিফল্ট কিন্তু জিবিপি হয়ে থাকবে। সো যখনই আপনি ইউরো কারেন্সি বিলগুলো এন্ট্রি করতে যাবেন তখন খেয়াল রাখবেন যে এখানে জিবিপি হয়ে আছে কিনা। যদি দেখেন যে জিবিপি হয়ে আছে তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে ইউরো করে দিবেন। ওকে, এখন আপনি আগের মতো সবকিছু করেন। প্রথমে এখানে কি ডেট, তাহলে এখানে কপি পেস্ট করেন। এখানে ডেট কোনটা, এই যে দেখেন এখানে ডেট দেওয়া আছে 18/3/2020, তাহলে আমি এখানে দেই 2020 18, মানে এটা হলো 3, এটা হলো 18। ডিউ ডেট কত, এইখানে দেখেন, এইখানে কিন্তু আপনার কোনো ডিউ ডেট কিন্তু এখানে নাই, এখানে কিন্তু কোনো পেমেন্ট টার্মস বলেও কিন্তু কোনো কিছু নাই। তাহলে আপনি কি করবেন, যদি দেখেন যে কোনো ইনভয়েস, যদি কোনো দেখেন যে কোনো বিলে আপনার পেমেন্ট টার্মস বলে কোনো ডেট নাই, বা যদি দেখেন যে ডিউ ডেট বলে কোনো ডেট নাই, তখন কি করবেন, তখন আপনার এই যে এই ডেটও যা দিবেন এইখানেও সেম ডেটই দিয়ে দিবেন। আপনি এইখানে যে ডেটটা দিয়ে দিবেন এই ডিউ ডেটও সেম ডেটই দিয়ে দিবেন। যদি দেখেন যে ওই বিলে ডিউ ডেট বা পেমেন্ট টার্মস বলে কোনো ডেট নাই তখন, আর যদি থাকে তখন আপনি সেটা দিবেন। যদি না থাকে তাহলে এইখানে আপনি যে ডেটটা দিবেন ওই ডেটটাই আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে এখানে কত দিব, এখানেও আমি সেম 18 মার্চ 2020 দিব। রেফারেন্স নাম্বার কোনটা হবে, এইখানে দেখেন আপনার রেফারেন্স নাম্বার কিন্তু এই যে দেখেন, এই যে ইনভয়েস এন মানে ইনভয়েস নাম্বার,
এখানে দেখেন নাম্বার দেওয়া আছে, এটা কপি করবেন, কপি করে ওখানে পেস্ট করে দেন। এখন দেখেন আমি কিন্তু কপি করতেছি, আপনাদের কিন্তু সবগুলো ফোল্ডার কিন্তু কপি হবে তা কিন্তু না। কিছু কিছু ফোল্ডারে আপনার ইনফরমেশনগুলো কপি হয়, আর কিছু কিছু আপনার ফোল্ডারের বা কিছু কিছু জিনিসগুলো আপনার কিন্তু কপি হয় না। তো এখানে আমি যে কপি করে বসাচ্ছি বলে আপনাদের সবকিছু কপি করে বসাবেন তা না। যদি দেখেন যে কপি হচ্ছে না, তখন আপনি টাইপ করে এখানে বসাবেন। এটা আমি কেন বলছি, কারণ আমি এরকমও লোক পাইছি, আমি কপি করে বসাইছি, সেও কপি করতে গেছে কিন্তু অনেক সময় কপি হয় না, বা কপি অনেক সময় অনেক ফোল্ডার বা অনেক ফাইলগুলোতে কপি হয় না বা সিলেকশন হয় না। তো তখন সে প্রশ্ন করছে, ভাইয়া আমার তো কপি হচ্ছে না, আমি কি করব? তাহলে বলে বুঝেন, সামান্য একটু কিন্তু একটু কমন সেন্সও কিন্তু তার মধ্যে নাই। সো এই জন্য আমি আপনাদের বলে জিনিসটা বলতেছি, আমি এখানে কপি করতেছি বিধায় আপনাদের সবাই কপি করবেন বা সবকিছু কপি হবে তা কিন্তু না। যদি কপি না হয় তখন কিন্তু এখানে আপনি টাইপ করবেন, আপনার কিবোর্ডে এখানে টাইপ করে বসায় দিবেন নাম্বারটা। ওকে, এখন দেখেন, ওকে আপনাদের সহজ আরেকটা জিনিস বলে দেই, ইউরো কারেন্সির যতগুলা বিল আছে, কোরা, কুবো এবং আদার সাপ্লায়ার্সের মধ্যে প্রথমটা, ইউরো কারেন্সির যতগুলা বিল আছে সবগুলা বিলই কি কোথায় যাবে? আপনার কস্ট অফ গুডস সোল্ড এই অ্যাকাউন্টে যাবে। এটা কেন যাবে? কারণ এইখানে আপনার অনেক সময় কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমরা বুঝবো না, অনেক সময় কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো আমরা অনেক সময় এখানে আপনার স্প্যানিশ ভাষাতে অনেকগুলো বিল আসবে, তো সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো আমরা বুঝবো না। তো এই কারণে আমরা যখন কাজ করতে গিয়েছিলাম তখন আমরা ক্লায়েন্টকে কোয়েরি করেছিলাম, ক্লায়েন্ট তখন আমাদেরকে বলে দিয়েছিল যে ইউরো কারেন্সি যতগুলো বিল আছে সবই কস্ট অফ গুডস সোল্ডে দিয়ে দাও। সো এই কারণে আমি আপনাদের আরো সহজ করে বলে দিলাম, ইউরো কারেন্সি যতগুলো বিল আছে সবই কস্ট অফ গুডস সোল্ডে যাবে। তাহলে এখানে আপনার কিন্তু ডেসক্রিপশন এগুলো মাথা ঘামাতে হচ্ছে না। তাহলে এখানে আপনি ডেসক্রিপশন কি দিবেন? ডেসক্রিপশন লিখবেন যে কিচেন আইটেম, ডেসক্রিপশন এখানে আপনি লিখবেন কিচেন আইটেম, কোয়ান্টিটি দিবেন 1, ইউনিট প্রাইস এইখানে কি করবেন, এইখানে আপনি এই যে টোটাল অ্যামাউন্ট অলওয়েজ ইউরো কারেন্সির যে বিলগুলো আছে সেই বিলগুলোতে টোটাল অ্যামাউন্টটা অলওয়েজ ওখানে বসাবেন। তাহলে এখানে কত আছে? 2214.37। এটা যেন আমাকে কপি করেন না, আবার এইটা যেন কেউ কপি করতে যায় না, এটা কিন্তু কপি হবে না। তো এখানে কি করবেন, আপনি 2214.37 এখানে আপনি লিখবেন, 2214.37 আপনি এখানে লিখবেন। অ্যাকাউন্ট কোনটা হবে? অ্যাকাউন্টও বলে দিলাম কস্ট অফ গুডস সোল্ড। এখন দেখেন ট্যাক্স রেট, আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখেন যে ইউরো কারেন্সির যতগুলা বিল আপনারা পাবেন, ট্যাক্স রেট এখানে আপনি এই দেখেন ড্রপ ডাউনে এখানে ক্লিক করবেন, ট্যাক্স রেট ইউরো কারেন্সির গুলা শুধুমাত্র 0 রেটেড এক্সপেন্স দিবেন। কারণ কি, ইউকের নিয়ম হলো দেশের বাইরে থেকে যদি কোনো কিছু পারচেস করে বা সেল করে, আমি আবার বলি, দেশের বাহিরে যদি কোনো কিছু সেল করে বা পারচেস করে তাহলে আপনার দুটোর ক্ষেত্রে 0% ট্যাক্স রেট, মানে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোর জন্যই 0% ট্যাক্স। সো এই কারণে যেহেতু এটা ইউরো কারেন্সি, মানে আপনার এটা কিন্তু দেশের বাইরে থেকে কি করেছে, প্রোডাক্টগুলো নিয়েছে, এই কারণে 0 রেটেড এক্সপেন্স। এখানে ফাইলটা অ্যাড করে দিবেন, ফাইলটা কোথায় আছে সেখান থেকে আপনি এটা অ্যাড করে দিবেন। অ্যাড করে এটা আপনি অ্যাপ্রুভ করে দিবেন। যদি কারো কোনো বিল এন্ট্রি করতে ভুল হয় তাহলে আপনি সেই বিলের যে বিল অপশন এখানে ক্লিক করার পরে এই যে এডিট বাটনে ক্লিক করে আপনি কি করতে পারবেন, ঠিক করতে পারবেন। ওকে, সো এইটা হলো আপনাদের বিল কিভাবে এন্ট্রি করতে হবে। এইটা হলো আপনাদের আমি দেখায় দিলাম যে বিলগুলো আপনার কিভাবে এন্ট্রি করতে হবে। সো আমি এখানে আপনার অ্যাকাউন্ট সিলেকশন করার আমি আবার রুলসটা বলে দেই। আপনার প্রথম নাম্বার রুলস হলো
আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, আপনাকে কি রাখতে হবে, অলওয়েজ মাথায় রাখতে হবে যে আপনি কোন কোম্পানি, মানে কি ধরনের কোম্পানি কাজ করতেছেন। বুঝতে পারছেন? আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে আপনি কি ধরনের কোম্পানি কাজ করতেছেন। 2 নাম্বার রুলস হলো, আপনি যে বিলটা এন্ট্রি করবেন সেই বিলের যে ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে, আপনি সেই ডেসক্রিপশনটা পড়ে যদি বুঝতে পারেন যে এটা কোন অ্যাকাউন্ট যাবে, তাহলে সেই অ্যাকাউন্টটা আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি পড়ে যদি না বুঝতে পারেন তাহলে কি করবেন, তাহলে সেটা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে আপনি দেখবেন যে ওটা আপনি কি প্রোডাক্ট বা কি জিনিস, সেটা আপনি ইমেজ দেখবেন। যদি দেখেন যে সেটা আপনার কিচেন রিলেটেড, তাহলে আপনি কি করবেন, সেটা কস্ট অফ গুডস সোল্ডে দিবেন। আর যদি অন্য ধরনের খরচ হয়, এখানে কিন্তু বিভিন্ন খরচ আছে, আপনাদের আমি বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খরচ আছে। টুলস আছে, সাবস্ক্রিপশন খরচ আছে, টেলিফোন ইন্টারনেট খরচ আছে, বিভিন্ন খরচ আছে। সেই সব কিছুই কিন্তু আপনার সেই বিলের ডেসক্রিপশনটা দেখে কিন্তু আপনাকে, এবং অ্যাকাউন্টিং নলেজটা খাটায় কিন্তু আপনাকে বের করতে হবে যে এটা কোন ধরনের খরচ বা কোন ধরনের এক্সপেন্স। যদি আপনি কোনো খরচ পান যে খরচটা হয়তো জেরোর যে চার্ট অফ অ্যাকাউন্টস, যেহেতু যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো বাই ডিফল্ট দেওয়া আছে এইখানে নাই, তাহলে কি করবেন, তাহলে সেই খরচ বা সেই অ্যাকাউন্টসটা আপনি তৈরি করবেন। যদি দেখেন যে এখানে কোনো খরচ আপনার কি জেরোতে নাই, বা আপনি বের করতে পারছেন এই ধরনের খরচ, কিন্তু ওই ধরনের খরচ বা ওর আশেপাশে কোনো খরচ এরকম জেরোতে এন্ট্রি করা নাই, তাহলে কি করবেন, আপনি অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সো এখানে আপনার যেগুলো আছে এগুলো যে ইউজ করতে হবে তা কিন্তু না, আপনি কাজের সুবিধার্থে আপনার যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করা লাগে তাহলে আপনি সেটা তৈরি করবেন। সো এইভাবে আপনি কি করবেন, অ্যাকাউন্ট বিলের অ্যাকাউন্টগুলো বের করবেন। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এইখানে কিন্তু বিলের অ্যাকাউন্টস বের করতে গেলে আপনাদের অনেক 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 প্রবলেম ফেস হবে, অনেক সমস্যা হবে, অ্যাকাউন্ট অনেকে বের করতে পারবে না, কিন্তু তারপরেও এই রুলস ফলো করেই কিন্তু কাজ করতে হবে। কেন? কারণ আপনার যত অ্যাকাউন্টিং নলেজ স্ট্রং থাকবে, মানে আপনার কোন ধরনের খরচ কি নামে থাকে বা কোনটা কোন খরচ কি নামে হতে পারে, এই রকম অ্যাকাউন্টিং নলেজ যত যার স্ট্রং থাকবে সে কিন্তু খরচগুলা ইজিলি কিন্তু ক্যাচ করতে পারবে যেটা কোন ধরনের খরচ হবে। এবং আপনাদের কিন্তু আমি এখানে ওই যে কোনটা কোন ধরনের খরচ বা কি ধরনের খরচ এইগুলা কিন্তু আমি আপনাদের শেখাতে পারবো না। কেন পারবো না? কারণ খরচ বা ইনকাম অনেক ধরনের আছে, বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন রকমের হয়। কারণ একই জিনিস এক কোম্পানির জন্য এক ধরনের খরচ, আরেক কোম্পানির জন্য আরেক ধরনের খরচ। সো এত সব কিছু কিন্তু আপনাদেরও মাথায় থাকবে না, আপনারাও কিন্তু মুখস্থ করতে পারবেন না, আমিও কিন্তু আপনাদের বলতে পারবো না। সো যাতে আপনাদের রুলস খাটে যাতে আপনারা বের করতে পারেন, তার জন্যই কিন্তু আমি আপনাদের রুলসগুলো বলে দিয়েছি। সেই রুলসটা হলো, আপনার প্রথমে কি থাকতে হবে, আপনি মেইন যে কোম্পানি কাজটা করতেছেন সেই কোম্পানিটা কি ধরনের সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেরকম দেখেন একটা ফার্নিচার কোম্পানি বা একটা ফার্নিচারের দোকানদার, সে কি করে, সে আপনার ফার্নিচার, আপনার খাট, তারপরে শোকেস, বল না কি লোক, দাঁড়ান, আপনার ধরেন একটা ফার্নিচার কোম্পানি, সেটা হলো কি আপনার যে আসবাবপত্রগুলো তার দোকানে নিয়ে আসে, যেটা আপনার খাট, শোকেস, এই সব কিছু কিন্তু, যেহেতু সে ফার্নিচার কোম্পানি, তার মানে তার কাছে সেগুলো কিন্তু প্রোডাক্ট। কিন্তু ওই একই জিনিস আপনি যখন ওই দোকান থেকে কিনে আনবেন আপনার কাছে, বা আপনার অফিসে আপনি যখন নিয়ে আসবেন, তখন কিন্তু ওই জিনিসটা
ওই ধরনের বিজনেস বা ওর কাছে কিন্তু ছিল প্রোডাক্ট, আর আপনি যখন নিয়ে আসলেন আপনার কাছে হয়ে গেল কিন্তু অ্যাসেট। তাহলে একই জিনিস, আপনি তো বিজনেস করবেন না, ব্যবসা করবেন না, আপনি আপনার অফিসের জন্য ইউজ করবেন। তাহলে একই জিনিস আপনার কাছে আপনার ধরন অনুযায়ী হয়ে গেল অ্যাসেট, ওই ব্যবসায়ীর কাছে তার ব্যবসার ধরন অনুযায়ী কিন্তু সেটা ছিল প্রোডাক্ট। সো এইরকম কিন্তু বিভিন্ন ধরনের আপনার একই ধরনের জিনিসও কিন্তু বিভিন্ন কোম্পানিতে গেলে বা বিভিন্ন ধরনের বিজনেসে গেলে কিন্তু বিভিন্ন রকম অ্যাকাউন্টস হয়ে যায়। সো এটা কিন্তু আপনাকে কিন্তু আমি মাথায় নিতে পারবো না বা আপনারাও কিন্তু মাথায় রাখতে পারবেন না, কারণ বিশ্বে কিন্তু অনেক ধরনের বিজনেস আছে। সো আপনারা জাস্ট এতটুকু মাথায় রাখবেন, আপনি যে ধরনের বিজনেসেরই কাজই করতে যান না কেন, আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে সেটা কোন ধরনের বিজনেস, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এই ধরনের বিজনেস, তাহলে এই একটা বিজনেসে যে সকল জিনিসগুলো লাগে বা যে সকল জিনিসগুলা ইউজ করা হয় সেগুলো কোন অ্যাকাউন্টে যেতে পারে, এবং তখন আপনার মাথায় রাখতে হবে অ্যাকাউন্টিং এর নলেজ, যে আপনার অ্যাকাউন্টিং এ খরচগুলো কত ধরনের থাকে বা খরচগুলোর কি কি নাম হতে পারে, এইগুলো তখন আপনার অ্যাকাউন্টিং নলেজ খাটায় বের করতে হবে। এই জন্যই কিন্তু আপনাদের আমরা বলি ভর্তির সময় বা শুরুতে কিন্তু আপনাদের বলা হয়েছে যে কমার্স ব্যাকগ্রাউন্ডের না হলে কিন্তু এই কোর্সটা কেউ করতে পারবেন না, শুধুমাত্র এই কারণে। বুঝতে পারছেন? এখন আপনাদের যে কাজটা থাকবে সেটা হলো এই বিলগুলো এন্ট্রি করা। এখন বিল এন্ট্রি করতে গেলে আপনাদের অনেক সমস্যা হবে। ইভেন আপনারা কিন্তু এই যে আপনাদের হয়তো যে জেরো যে কোম্পানি বা জেরো যে অ্যাকাউন্টসটা, সেই অ্যাকাউন্টসটা হয়তো আপনারা হয়তো নতুন করে অ্যাকাউন্টস ওপেন করছেন আবার। সো আপনাদের হয়তো যারা নতুন করে অ্যাকাউন্ট ওপেন করেন নাই বা যারা হয়তো আগের অ্যাকাউন্টে কাজ করতেছেন, তাদের হয়তো 10-12 দিন হয়তো তাদের কি আছে, অ্যাকাউন্টসের এক্সপায়ারি ডেট আছে। সো এই 10-12 দিনে কিন্তু আপনাকে কমপ্লিট করতে পারবেন না, এটা স্বাভাবিক, কারণ এই বিলটা কিন্তু খুবই একটু হার্ড, এটা কিন্তু আসলে সবাই কমপ্লিট করতে পারে না। আপনারাও কিন্তু এটা পারবেন না, তবে পারবেন না বলে যে আপনারা সবসময় পারবেন না তা কিন্তু না, এটা আপনি শুরুতে পারবেন না, এটা আপনাদের প্র্যাকটিস করতে করতে আয়ত্ত হবে। সো এই কারণে আপনাদের এই অ্যাকাউন্টটা আপনাদের বিল এন্ট্রি করতে করতে কিন্তু অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে যাবে, আপনারা আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই অ্যাকাউন্টে আবার ইনভয়েস বিল আবার এন্ট্রি করবেন। মানে আপনারা যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের আয়ত্ত হবে। কারণ ধরেন আপনার এখানে কিন্তু বেশি না, হয়তো 400-500টা বিল আছে, আপনি 400-500টা বিল এন্ট্রি করছেন এক মাসে, প্রথমে ওই সেম বিল আপনি আবার এন্ট্রি করতে যান, আপনি দেখবেন যে আপনি 15 দিনের মধ্যে এন্ট্রি করে ফেলছেন। ওই সেম বিল আপনি আবার এন্ট্রি করতে যান, দেখবেন যে আপনি 10 দিনের মধ্যে এন্ট্রি করে ফেলছেন। ওই সেম বিল আপনি আবার এন্ট্রি করতে যান, দেখবেন যে আপনি 7 দিনের মধ্যে এন্ট্রি করে ফেলছেন। কারণ আপনার কিন্তু বিল সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, যা আপনার সেই বিলের কোথায় কোথায় আপনার কোন কোন ইনফরমেশন আপনার নিতে হবে, সেই বিলটা আমার কোন অ্যাকাউন্টস হবে বা কিভাবে আমার অ্যাকাউন্টসটা বের করতে হবে, এবং এইটা কিন্তু আপনার আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার কি হবে, আয়ত্ত হবে, এবং আপনার তত সময়টা কমে আসবে। এবং এই সময়টা কিন্তু অবশ্যই কমাতেই হবে, প্র্যাকটিস করতে হবে এবং সময়টা কমাতেই হবে। কেন কমাতে হবে? কারণ মার্কেট প্লেসে কিন্তু আপনাকে সময় বেঁধে দিবে ক্লায়েন্ট, যে তোমাকে 7 দিনের মধ্যে কাজ করতে হবে, 10 দিনের মধ্যে কাজ করতে হবে। ইভেন যদি আর্জেন্ট কোনো ক্লায়েন্ট আপনারা পান, সেখানে কিন্তু তারা বলে দিবে যে আমাকে কয়েক ঘন্টার মধ্যে করে দিতে হবে, যদি আর্জেন্ট কোনো ক্লায়েন্টের কাজ পান। সো আপনি কিন্তু তখনই একটা কাজ নিতে পারবেন যখন আপনার কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, আমি 300, 400, 500 বিল একদিনে বা 2 দিনের মধ্যে এন্ট্রি করার সক্ষমতা আমার আছে। এবং এই সক্ষমতা তখনই অর্জন করবে যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, বারবার আপনি একটা টাইম টেবিল রাখবেন যে আপনি প্রথমে 1 মাসে এন্ট্রি করছেন, আপনি ওই জিনিসটা আবার এন্ট্রি করতে যান, দেখবেন যে আপনার সময় কম লাগবে, এবং এটা আপনি একটা লিস্ট করবেন যে আপনার কয়দিন সময় কম লাগছে। এইরকম ভাবে আপনি যখন একটা বারবার একটা জিনিস প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার সেটা আয়ত্ত হয়ে যাবে। এবং আপনাদের এই বিল এন্ট্রি করা কিন্তু আপনাদের
মানে সবার কিন্তু একদম 100% এন্ট্রি যে আপনারা করতে পারবেন তা কিন্তু না, কারণ এখানে কিন্তু সবাই সেম কোয়ালিটির মানুষ না। হয়তো কারো কোনো জিনিস বুঝতে 1 ঘন্টা সময় লাগে, কারো হয়তো 1 দিন লাগে। সো যার 1 ঘন্টা লাগে সে হয়তো করে ফেলতে পারবে, বা যার 1 দিন লাগে সে হয়তো অর্ধেক করে বসে থাকবে, কিন্তু করতেই হবে। এমন না যে আপনি অর্ধেক করবেন, করে আপনি বসে আছেন আর করলেন না, না। আপনি অর্ধেক করেছেন, আপনার অ্যাকাউন্টটা এক্সপায়ার হয়ে গেছে, আপনি আবার অ্যাকাউন্ট খোলেন, আবার অ্যাকাউন্ট খুলে আপনি আবার নতুন করে শুরু করেন। এবং আপনাদের কিন্তু এইভাবে করতে হবে। এবং আরেকটা জিনিস, সেটা হলো আপনাদের আজকে হলো এই সপ্তাহে লাস্ট ক্লাস, মানে আজকে বুধবার, আপনাদের আবার ক্লাস হবে হলো শনিবারে। সো শনিবারে আপনাদের আপনাদের তো অলরেডি তো ইনভয়েস তো এন্ট্রি করে ফেলছেন অনেকে, ইনভয়েস তো সহজ জিনিস, তো একদিনে এন্ট্রি করা যায়। সো যারা এই 2 দিনে, মানে আপনার বৃহস্পতি শুক্র এই 2 দিনে যারা যে ইনভয়েস গুলো এন্ট্রি করবেন, সরি যে বিল গুলো আপনারা এন্ট্রি করবেন, যারা এন্ট্রি করবেন, তাদের যদি বিল এন্ট্রি করতে গিয়ে কোনো সমস্যা হয়, ধরেন সমস্যাটা কেমন, আপনি হয়তো এই বিলটা বুঝতে পারতেছেন না, তখন কি করবেন, আপনারা দয়া করে কাইন্ডলি একটা ফোল্ডার করবেন, যে ফোল্ডারের নাম হবে প্রবলেমস ফোল্ডার। আপনারা যে ডকুমেন্টটা, যে বিলের যে ডকুমেন্টটা বুঝতে পারবেন না, সেই বিলের সেই ডকুমেন্টটা এখান থেকে কপি করে সেই প্রবলেম ফোল্ডারে পেস্ট করে রেখে দিবেন। কারণ আমি আপনাদের নেক্সট ক্লাসে যার যার সমস্যা থাকবে তাকে আমি স্ক্রিন শেয়ার দিতে বলবো, স্ক্রিন শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার দিয়ে ওই প্রবলেম ফোল্ডারের মধ্যে গিয়ে আপনাদের যে বিলগুলো প্রবলেম হবে সেইগুলো আপনি একটা একটা করে ওপেন করবেন এবং আপনার কোশ্চেন করে আমি সলভ করব। যদি কেউ আমি যে ফোল্ডারটা দিয়েছি কিচেন কোম্পানি, এইখানে এসে এই আপনার কোন ফাইলে সমস্যা, যদি এভাবে একটা একটা করে খুঁজতে লাগেন, যদি আপনারা খুঁজতে শুরু করেন, তাহলে কিন্তু আমি আপনার স্ক্রিনটা অফ করে দিব। কারণ এখানে শুধু আপনি কিন্তু এখানে আপনার একার সমস্যা হবে না, এখানে কিন্তু আরো অনেকের সমস্যা হবে। তো সবার সমস্যা কিন্তু আমাকে সলভ করতে হবে, আবার কিন্তু ক্লাসও নিতে হবে। সো এই কারণে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আসলে বিলগুলো এন্ট্রি করতে যাবেন সিরিয়াল ওয়াইজ, আপনার যে ডকুমেন্টে সমস্যা হবে বা বুঝতে পারতেছেন না বা কি হবে, আপনি হয়তো প্রবলেম, সেই ডকুমেন্টটা এখান থেকে এভাবে কি করবেন, কপি করে যে প্রবলেম নামে যে ফোল্ডারটা আপনি ক্রিয়েট করে রেখেছেন সেই ফোল্ডারে পেস্ট করে রেখে দিবেন। যখন আমি ক্লাসে আপনাদের কি বলবো, শেয়ার করতে বলবো স্ক্রিন, তখন আপনি কি করবেন, আপনি শেয়ার করে সেই প্রবলেম ফোল্ডারটা ওপেন করবেন, যাতে একবারে আমি কি করতে পারি, যাতে আমি একবারে সবগুলো ওখানে আপনার সলভ করতে পারি, যাতে আপনি যাতে সময় নষ্ট না করেন, যাতে আমারও অন্য যাতে সময় নষ্ট না হয়। এবং আপনার বিলগুলো কিভাবে এন্ট্রি করেন আমি আপনাদের বলে দেই। বিলগুলো আপনি যখন এন্ট্রি করতে যাবেন, একটা টার্গেট নিয়ে এন্ট্রি করবেন, টার্গেট নিয়ে যে আমি আজকে এই ফোল্ডারটা কমপ্লিট করব। যেরকম আপনার টার্গেট থাকবে যে আমি আজকের মধ্যে আমি বিএসএইচ তারপরে কোরা এই দুটা ফোল্ডার আমি কমপ্লিট করে ফেলবো। তারপরের দিন আমি কোবো ডিজাইনের সবগুলো কমপ্লিট করে ফেলবো। তারপর আমি ফোকাস, তারপরে কিচেন ট্রেড এইগুলো কমপ্লিট করব। সো এইরকম একটা কি করবেন, একটা টার্গেট নিয়ে আপনি কাজ শুরু করবেন ওই দিনে, তাহলে দেখবেন যে আপনি কিন্তু বিলগুলো মানে খুব তাড়াতাড়ি এন্ট্রি করতে পারতেছেন। যদি কেউ খাপছাড়া মানে নিজের মতো করে, এই আমি এখন সময় পাইলাম, ঠিক আছে আমি এটা এন্ট্রি করলাম, তারপরে একটু পর আমি আরেক অন্য ফোকাস এন্ট্রি করলাম, মাঝখানে দুটো আমি গ্যাপ দিলাম, আমি এন্ট্রি করলাম না, আমি ধর মিসিং বিলে আমি এন্ট্রি করলাম না, এইরকম ভাবে করা যাবে না। এইভাবে করলে আপনাকে যদি আমি সারা 1 মাসও সময় দেয়, আপনি এন্ট্রি করতে শেষ করতে পারবেন না বা করতে পারবেন না। সো এই কারণে কি করব, এই কারণে আপনি যখনই বিলগুলো এন্ট্রি করতে যাবেন, একটা টার্গেট নেবেন যে আমি আজকে দিনের মধ্যে, সেটা হতে পারে আপনি 1 ঘন্টা কাজ করেন দিনের বেলা, হয়তো আপনি দুপুরে কাজ করলেন 1 ঘন্টা, বিকেলে করলেন 1 ঘন্টা, সন্ধ্যার পর করলেন বা রাত্রে করলেন, মানে আপনি ধরেন 3-4 ঘন্টা মিলে আপনি একদিনে যে টার্গেটটা আপনি নিয়েছেন সেটা আপনি ফিল আপ করলেন।
সো এরকম ভাবে করলেও হবে, তবে চেষ্টা করবেন যত দ্রুত আপনি কাজটা করতে পারেন। যত দ্রুত করতে পারবেন তত কিন্তু আপনার জন্য কি হবে, সুবিধা হবে। কারণ আপনাদের কোর্সটা কিন্তু 3 মাসের। সো এই 3 মাসের মধ্যে কিন্তু আমি কুইক বুকসও শেষ করব, জেরোও শেষ করব। সো আমি কিন্তু আপনাদের হয়তো সেখানে সর্বোচ্চ 1 সপ্তাহ বা 1 সপ্তাহ মতো আমি হয়তো আপনাদের সময় দিব, বা হয়তো আমি 1 সপ্তাহ আপনাদের মানে বিলে পড়ে থাকবো, বিল নিয়ে। দেন 1 সপ্তাহ পরে কিন্তু আমি তখন আবার আগায় যাব, নতুন ক্লাসে আমি কিন্তু চলে যাব। সো এই কারণে আপনারা যত দ্রুত করতে পারবেন তত মনে করেন আপনারা আগায় থাকবেন। ওকে, সো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, আমি সবার কোশ্চেনটা সলভ করে দেব। ওকে মাহবুব ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। মাহবুব, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া যেটা হচ্ছে ওই যখন আমরা রিকোয়েজিশন দিচ্ছি প্রোডাক্ট কেনার জন্য, হ্যাঁ, ধরেন 10টা বললেন আপনি, 10টা আইটেম নেওয়ার জন্য যখন রিকোয়েজিশন দিলাম, তখন যদি ওরা 5টা দেখা গেল যে 5টা প্রোডাক্ট ডেলিভারি করলো, হ্যাঁ, আর তখন ওই 5টা যখন দিব সেটা যদি এট এ টাইম 10টাই দিয়ে দেয় আমাদেরকে, তাহলে কি একসাথেই করে দিতে হবে বিলটা? ওই যে আপনার মার্ক অ্যাজ বিল্ড নামে যে অপশনটা, ওই অপশনে ক্লিক করে আপনি এট এ টাইম 10টাই মানে সবগুলোই করে দিবেন। আর ভাইয়া ক্রেডিট নোটটা সেখানে আপনি ক্রিয়েট করেছিলেন, এটা যদি একটু বলতেন ক্রেডিট নোটটা কেন আসলে আমি এটা ধরতে পারি না। ক্রেডিট নোটটা ওই যে আপনি প্রোডাক্ট নিয়েছেন, প্রোডাক্ট নেওয়ার পরে আপনি দেখলেন যে নষ্ট হয়ে গেছে প্রোডাক্ট ছিল, তো আবার ক্রেডিট নোটটা আলাদাভাবে দেওয়ার মানে কারণটা বুঝিনি। আপনার প্রোডাক্টটা নষ্ট বের হয়েছে, আপনি সেটা ফেরত দিলেন, ফেরত দেওয়ার কারণে আপনি কি করলেন, তার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করবেন। তাহলে টাকাটা মাইনাস করবেন কি হবে, ক্রেডিট নোটের মাধ্যমে তো মাইনাস করতে হবে। আচ্ছা, যে বিলটা আপনি ক্রিয়েট করেছেন সেই বিলে আপনি এখনো পেইড করেন নাই, এখন কি করতে হবে, আপনি পেইড করেন নাই বা পেইড করেছেন এটাই করেন না কেন, আপনার তো মাইনাস করতে হবে। আমরা তো আর সেই বিলে গিয়ে মাইনাস করতে পারি, এটা তো অ্যাকাউন্টিং এর রুলস না। আমাদের মাইনাস করার জন্য কি করতে হবে, ক্রেডিট নোট ক্রিয়েট করতে হবে। সো আমরা ক্রেডিট নোট ক্রিয়েট করে আমরা কি করলাম, বিল থেকে মাইনাস করে দিলাম টাকাটা। যদি 10টা আমি রিকোয়েজিশন দিলাম কিন্তু আমাকে উনি কোম্পানি 5টা দেওয়ার পরে তাদের কাছে প্রোডাক্ট নেই, হ্যাঁ, প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তো তখন সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে আপনার ওই যে করতে হবে, কি বলে, যদি আপনার এমন হয় যে আপনি 10টা দিয়েছেন কিন্তু আপনাকে 10টা দেয় নাই, 5টা দিয়েছে, 5টা দিয়েছে, হ্যাঁ, তখন তাদের স্টক শেষ, তখন আপনি ওই যে কি বলে মার্ক অ্যাজ বিল্ড করবেন। আপনি মার্ক অ্যাজ বিল্ড করবেন ঠিকই, কিন্তু কোয়ান্টিটি দিবেন 5টা। বুঝতে পারছেন? মানে যেটা আমি রিকোয়েজিশন দিয়েছিলাম প্রথমে সেটা কি আমরা এডিট করে দিব নাকি? আপনি এডিট করতে পারেন, তবে এডিট যদি আপনি না করতে চান, যেহেতু এটা একটা পারচেজ অর্ডার, এটা তো আপনার কোনো বিল টিল না বা ইনভয়েস না, সো আপনি চাইলে এডিট করে দিতে পারেন, যেহেতু সে আমাকে দিতে পারছে না। আর যদি চান যে না, আমি আমার কাছে ডকুমেন্ট হিসেবে 10টার ডকুমেন্টই রাখবো কিন্তু বিল তৈরি করব 5টার, তাহলে আপনি জাস্ট কি করবেন, ওই যে আমি আপনাদের দেখালাম যে যদি আপনার কি হয়, যদি আপনার 5টা বা যদি দেয়, তাহলে যে একটা টিকমার্ক তুলে দিলাম, আমি একটা অপশন আমি টিকমার্ক তুলে দিলাম, সো আপনি তখন এটা তুলবেন না, আপনি সেখানে এটা তুলবেন না, না তুলে আপনি 10টাই দিবেন, কিন্তু বিল তৈরি করতে গিয়ে আপনি সেখানে কোয়ান্টিটি দিবেন 5টা। তাহলে কি হবে, আপনার এই পারচেজ অর্ডারটা কিন্তু ক্লোজ হয়ে যাবে বা বিল্ড হয়ে যাবে, কিন্তু অরিজিনালি বিল তৈরি হবে মাত্র 5টার। বুঝতে পারছেন? আচ্ছা, মানে ওখানে 10টাই দেখাবে কিন্তু আলটিমেটলি 10টাই শো করবে হলো সেই পারচেজ অর্ডারে, কিন্তু বিলে শো করবে 5টা। আচ্ছা, আর ভাইয়া এটা ছিল সেটা হচ্ছে ওই যখন আমরা ওই পেমেন্ট করার জন্য বিল থেকে আমরা যখন ওই আমাদেরকে যে সাপ্লাই করেছে কোম্পানি, তাদের বিল থেকে যখন আবার ওই পেমেন্টের জন্য যে বিল করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি দেখেছেন যে ফ্রিজ আছে, ফ্রিজের আবার ডেলিভারি চার্জ, হ্যাঁ, ওটা ফ্রিজ ডেলিভারি চার্জ দিয়ে কত মানে দেখানো হয়েছে একবারে, হ্যাঁ, সেখানে 2টা আইটেম ছিল,
সেখানে কিন্তু অনেকগুলো আইটেম থাকে, ফ্রিজ থাকে, ওভেন থাকে, মাইক্রো ওভেন থাকে, দেন ডেলিভারি চার্জ থাকে। সেক্ষেত্রে আমরা মানে একই লাইনে কি কস্ট অফ গুডস সোল্ড যদি সবগুলো প্রোডাক্ট আমি সেলের জন্য নেই, একই লাইনে কি দেখাতে পারবো নাকি আলাদা আলাদা আমরা individual আমরা এটা আপনার করি যখন এরকম যদি আপনার সেই ক্লায়েন্টটা স্টক কাউন্ট না করে, যদি সেই ক্লায়েন্টটা আপনার স্টক Stock maintain না করে। যদি মেনটেন না করে, তাহলে আমরা আমাদের সময়টা বাঁচানোর জন্য আমরা সবগুলো এক লাইনে দিয়ে কোয়ান্টিটি 1 দিয়ে টোটাল অ্যামাউন্টটা লিখে দিই। কারণ এখানে আমার তখন যেহেতু সে স্টক কাউন্ট করে না, সেখানে আমার ওভেন কয়টা আসছে, মাইক্রো ওভেন কয়টা আসছে, এটা আমার কোনো মাথা ব্যথা না। আমার এখানে মেন সমস্যা হচ্ছে, তখন মেন মাথা ব্যথা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা নিয়ে। আমার টোটাল অ্যামাউন্টটা সেম থাকা মানে আমার সব মিল আছে। যদি আপনার ক্লায়েন্ট আবার এমনও ক্লায়েন্ট আছে যদি স্টক রাখে, তখন কিন্তু আপনার একদম লাইন বাই লাইন তুলতে হবে। আবার হ্যাঁ, আবার এমনও ক্লায়েন্ট আছে যারা মানে একদম যে কি বলবো, মানে যা আছে একদম সেম টু সেম সেরকম ভাবেই চায়। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে বিলে যেরকম ভাবে থাকবে লাইন বাই লাইনে তুমি তুলবা, তখন আপনি তুলবেন, কিছু করার নাই, যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয়। আর যদি না বলে, তখন আমরা সময়টা যাতে আমাদের যাতে বাঁচে, সেক্ষেত্রে মানে এই প্রোডাক্টগুলো ফ্রিজ, ওভেন, মাইক্রো ওভেন কমা দিয়ে তুলবো নাকি প্রোডাক্ট পারচেজ এন্ড ডেলিভারি চার্জ বাবদ কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দেওয়া যায়? যখন আপনাকে বলবে লাইন বাই লাইন তুলতে, তখন যেরকম ভাবে থাকবে প্রতিটা লাইনে সেভাবেই লিখবেন। আপনি প্রথম লাইনে লিখলেন ফ্রিজ, 2 নম্বর লাইনে আপনি দিবেন ডেলিভারি চার্জ, বা আপনার বিলে যা আছে যেরকম ভাবে আছে সেভাবে আপনি দিবেন। ঠিক আছে। ওকে, আফজাল ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? আমার এটা ঠিক কোশ্চেন না, একটু হেল্প। সেটা হলো টেকনোলজিতে আমার মধ্যে যারা দুর্বল আছে, বিশেষ করে আমি খুবই দুর্বল টেকনোলজিতে। এই যে গুগল ড্রাইভ এই ডাটাগুলো আমার প্র্যাকটিসের সমস্যা হচ্ছে, আমি প্র্যাকটিস করতে পারছি না। তো যদি আমি ফিজিক্যালি আসি আপনার অফিসে, সেটা ল্যাপটপ নিয়ে আসবো, সেক্ষেত্রে কি একটু হেল্প করা যাবে? এটা আসলে অফিসের সাথে কথা বলে আপনি জানতে পারেন। অফিসের সাথে আমার এখানে মেন কাজ হলো আপনাদের অনলাইনে জিনিসটা শেখানো। সো অফিসে গেলে আপনাকে সার্ভিস দিবে কি না সেটা আসলে আমি জানি না। আপনি অফিসে যেহেতু আপনি ওই ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, তো সেক্ষেত্রে আপনি অফিসে যাবেন, অফিসে গিয়ে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন। এখন তারা আপনাকে কি সাজেশন দিবে বা কি বলবে সেটা আসলে তারাই জানে। তবে আমি যেহেতু আপনার এরকম কি বলে আপনার টেকনিক্যাল কত সমস্যা, সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো আপনার অফলাইন করাটা হলো মানে ভালো হবে, অফলাইন কোর্সটা। যেহেতু অনলাইনে আপনার আমি অফিসে এখন আপনাদের ভর্তির সময় আসলে কারা এই সাপোর্ট হিসেবে কাজ করে ভর্তির টাইমে আমি আসলে জানি না, কিন্তু আমি ওদেরকে রিকোয়ারমেন্ট বলে দিয়েছি যে কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ হতে হবে। তার মধ্যে ছিল যে মিনিমাম কম্পিউটারে গুগল করা, জুম, গুগল ড্রাইভ, এইগুলো যাতে সে মানে জানা থাকে, এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের হবে, এইগুলো আমি ওদেরকে শুরুতে আমি বলে দিয়েছি। এখন আপনি আর আপনাকে বলেছে কিনা, যদি আপনাকে হয়তো বলে থাকতো তাহলে হয়তো আপনি অফলাইনে কোর্সটাই করতেন, কারণ অনলাইনে তো টোটালি হলো জিনিসটা আপনাকে মেনটেন করতে হয়, আর অফলাইনে কিন্তু ওরাই কিন্তু আপনার কম্পিউটার দেয়, ওদেরই সবকিছু। তো আসলে আপনার কথা বলেন, অফিসে গিয়ে দেখেন আপনার কি বলে। আচ্ছা, আমি যার মাধ্যমে ভর্তি হয়েছিলাম, আমি এনরোল করেছিলাম, ওনার সঙ্গে যোগাযোগ করে একটা ডিসিশন পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ লোমান ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আব্দুল্লাহ লোমান ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। ওকে, সোহেল রানা ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। স্যার নোমান বলছি, আপনি শুনতে পাচ্ছেন? ওকে, নোমান ভাই আপনি বলেন, সোহেল রানা ভাই একটু মিউট করেন। হ্যাঁ বলেন। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে মানে যে বিষয়টা সেটা আমরা ইনভয়েস ফিডিং আমরা যেটা সেলের ক্ষেত্রে, আর এই যে পার্সেলের জন্য আমরা এখন বিল গুলো করতেছি, যেটা আমাদের বেসিক্যালি এক্সপেন্স অথবা অ্যাসেট পার্সেস যাই করি। কিন্তু আমার একটা কোশ্চেন, সেটা হয়তো আপনি সামনের ক্লাসগুলোতে পেতেও পারেন, নাও পেতে পারি, এই জন্য একটু আগে কোশ্চেনটা করতেছি। সেটা হলো আমরা একটা কোম্পানির একদম শুরু থেকে যখন শুরু করবো, সেখানে ক্যাপিটাল ইনজেকশন,
বা একদম প্রাইমারি স্টেজের যে জিনিসগুলো, এগুলো তো আমাদের মানে এখনো আসে না। এটা কি আমরা সামনে পাবো অটোমেটিক্যালি আপনার ক্লাসের মধ্যে, নাকি আমরা আলাদাভাবে ওই বিষয়গুলো এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এন্ট্রি দিব? আপনার স্যার কি আমার বুঝতে পারছি। আপনার এখানে যখন ক্লায়েন্ট, এটা আমি দেখায় দিব পরে, আপনারা যখন ক্লায়েন্ট যখন অন্য কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে শিফট হয়, যখন অন্য কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার বা যেখানে হোক না কেন, আপনি ক্লায়েন্ট তো কোম্পানিতে হিসাব রাখবে, সেটা হয় কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যারে রাখবে, বা হয়তো সে এক্সেল ফাইলে রাখবে, বা হয়তো খাতা কলমে রাখবেই তো হিসাব। তো যখন সে আপনার কোনো একটা জায়গা থেকে শিফট হবে, যদি সে অ্যাকাউন্টিং সফটওয়্যারে যদি শিফট হয়, তখন আপনার তার প্রিভিয়াস যত ধরনের ট্রানজাকশনগুলো থাকবে, যত ধরনের হিসাবগুলো থাকবে, সেইগুলো আপনার এখানে আগে এন্ট্রি করতে হয়। এন্ট্রি করার পরে দেন আপনার কাজ হয় বিল ইনভয়েসগুলো বা এগুলোর কাজ নিয়ে। সো এখানে আসলে আমি আপনাদের ওই জিনিসটা আমি দেখাবো পরে। কেন দেখাবো? কারণ আপনাদের যখন ব্যাংক রিকনসিলিয়েশনটা কমপ্লিট হবে, তখন আমি সেই জিনিসটা আপনাদের আমি দেখায় দিব। কারণ ওইটা আহামরি কোনো মানে ঝামেলার বিষয় না। জাস্ট আপনাকে যে ফাইলটা দিবে বা যে রিপোর্টটা আপনাকে দিবে, ওই রিপোর্টে আপনার কোন অ্যাকাউন্টসের কত অ্যামাউন্ট আছে, অ্যাসেটে কত, লায়াবিলিটি কত, এক্সপেন্সে কত, ইনকামে কত, একটা অ্যামাউন্ট তো থাকবে অবশ্যই, সেটা ডেবিট না ক্রেডিট সেটা তো থাকবে। তো আপনি কি করবেন, জাস্ট ওই অ্যাকাউন্টটা আপনি সেখানে অ্যামাউন্টটা আপনি সেখানে বসায় দিবেন। জাস্ট এই সিম্পল একটা কাজ। সো এইটা আমি এখন দেখাবো না, কারণ আপনাদের ব্যাংক রিকনসিলিয়েশন যখন আমি কমপ্লিট করাবো, তখন ওই অপশনটার কাজ আছে এবং তখন আমি জিনিসটা দেখায় দিব। ওকে, থ্যাংক ইউ। ওকে, সোহেল রানা ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন? সোহেল রানা ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন? ওকে, হারুন ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন? হারুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যে কিচেন কোম্পানি নামে যে ফাইলটা গুগল ড্রাইভে দিয়েছেন, মানে ওই সাপ্লায়ারের পিক গুলা আমার ল্যাপটপে ওপেন হচ্ছে না, মানে আমি ওপেন করতে পারছি না। কেন বুঝতেছি না আসলে সমস্যাটা কি। আপনার ছবি তোলা জেপিজি ফরম্যাটে আছে, আপনি ওটা এক্সট্রাক্ট করবেন। ফাইলটা ডাউনলোড করার পরে ফাইল কিন্তু এক্সট্রাক্ট করতে হয়, জিপ ফাইল দেওয়া থাকে, সেটা আপনার যে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি এক্সট্রাক্ট করতে হয়। সেই এক্সট্রাক্ট করার পরে আপনার সব ফাইল তো ওপেন হবে, কারণ এটা আপনার পিডিএফ ফাইল আর হলো আপনার জেপিজি ফরম্যাট। এটা যদি একটু স্ক্রিন শেয়ার যদি একটু আমাকে দেখাই দিতেন তো অনেক ভালো হতো। মানে আমি তো পারতেছি না, অনেক ট্রাই করছি। আপনার যে ফাইলটা দেওয়া ছিল জিপ ফাইল, সো জিপ ফাইলে আপনি এটা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে লেখা আছে এক্সট্রাক্ট অল বা এরকম আনজিপ লেখা আসবে। সো এক্সট্রাক্ট অলে ক্লিক করে আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে এরকম একটা ফোল্ডার চলে আসবে, এরকম একটা ফোল্ডার। দেন এই ফোল্ডারের মধ্যে আপনি ঢুকে দেন আপনি তখন সেটা ওপেন করবেন, তাহলে দেখবেন যে ওপেন হয়ে যাবে। ওকে, ঠিক আছে। জি, ফয়সাল ভাই, আপনার কি কোশ্চেন আছে আসসালামু আলাইকুম। বলেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাই, ট্যাক্স রেটটা সম্পর্কে কি একটু ডিটেইলস বলবেন? মানে ট্যাক্স এটা রেট, কি এরকম যে ট্যাক্স রেটের ডিটেলস ইয়াটা আপনাদের এটা কুইক বুকসে দেখাবো। কেন দেখাবো আমি বলি, কারণ জেরোতে ট্যাক্স রেট আপনার বাই ডিফল্ট দেওয়াই থাকে। এটা আপনার ট্যাক্স রেটটা আসলে অন করা যায় না জেরোতে, বা সেট আপ করা যায় না, এটা বাই ডিফল্ট থাকেই। কিন্তু কুইক বুকসে আপনার ট্যাক্স রেটটা সেট আপ করতে হয়, এবং সেইখানে আপনাদের ইউকের যে ট্যাক্স যে আপনার নিয়ম কানুন বা ট্যাক্স যে ভ্যাট রেট, সেটা আমি সেখানে শেখাবো। এখানে আপনি জাস্ট এতটুকু জানেন, আপনার যখন বিল এন্ট্রি করতে যাবেন, বিল এন্ট্রি করতে গিয়ে আপনার সে বিলেই কিন্তু উল্লেখ থাকবে যে কত পার্সেন্ট ভ্যাট, এবং সেটা দেখে আপনি ওখানে বসাবেন। এবং এটা আপনি জাস্ট এটুকু মাথায় রাখেন যে ইউকেতে 20% হলো স্ট্যান্ডার্ড রেট, 20% হলো স্ট্যান্ডার্ড রেট,
এই রেটটাই কিন্তু বেশিরভাগ আপনার কার্যকর হয়। এবং আপনি যে বিলটা এন্ট্রি করতে যাবেন সেই বিলে কিন্তু ভ্যাট রেট দেওয়াই থাকবে, আপনি জাস্ট সেটা দেখে ওখানে বসায় দিবেন। আর ভ্যাটের যে আপনার ইন ডিটেলস যে যেটা সেটা আমি আপনাদের কুইক বুকসে দেখাবো এবং বলবো। আমি জেরোতে দেখাতেও পারবো না, আমি বললে আপনারা বুঝবেন না। আমি যদি আপনাদের বলে দেই জাস্ট মুখে বলা হবে, কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল জিনিসটা দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। কিন্তু যে কুইক বুকসে ভ্যাটটা সেট আপ করা যায়, ওখানে আমি সেট আপ করবো এবং সব কিছু বলে দেবো। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ শোল রানা ভাই, আপনি বলেন, আপনার কি কোশ্চেন আছে? জি, আমার কোশ্চেন হচ্ছে যে একজন ভাই কোশ্চেন অলরেডি শেয়ার করছে যে একটা ইনভয়েস যদি অনেক ধরনের আইটেম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে কস্ট অফ অ্যাকাউন্টের হেডটা কিভাবে নেবো এক, আর হচ্ছে একই লাইনে আমরা লিখতে চাচ্ছি যেটা আপনি বলছিলেন। আমার কোশ্চেন অনুযায়ী যে আমাদের যদি টোটাল ইনভয়েসের শেষে দিকে ভ্যাটের টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যদি আলাদা আলাদা করে দিতে চাই বা ক্লায়েন্টের ডিমান্ড থাকে, সেক্ষেত্রে ওই ভ্যাটের অ্যাকাউন্ট কিভাবে বের করবো? আপনার ক্লায়েন্টের যদি আলাদা আলাদা ডিমান্ড থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার টোটাল যে অ্যামাউন্টের নিচের দিকে দেওয়া আছে, যেরকম আপনাদের যে বিলটা আমি দেখালাম, এখানে যে বিলটা আমি দেখালাম দেখেন এইখানে কি, এখানে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টও আছে প্লাস কি আছে আপনার সাব টোটাল অ্যামাউন্টও কিন্তু এখানে দেখেন দেওয়া আছে। এখানে আপনি কি করবেন, আপনার এইখানে যে নেট প্রাইস দেখেন, এখানে নেট প্রাইস দেওয়া, তার মানে কি এখানে আপনার ভ্যাট অ্যামাউন্টটা বাদ দিয়েই কিন্তু এখানে দেওয়া আছে। আপনি কি করবেন, আপনি দেখবেন যে আপনার এইখানে যে প্রাইসগুলো দেওয়া আছে এই প্রাইসগুলো আপনি যোগ করবেন। যোগ করে আপনি দেখবেন যে আপনার সাব টোটাল অ্যামাউন্টের সমান হয় নাকি টোটাল অ্যামাউন্টের সমান হয়। বুঝতে পারছেন আমার কথা? আপনার এইখানে ধরেন এখানে অনেকগুলো আইটেম আছে, আপনি কি করবেন, এখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে সেই অ্যামাউন্টগুলো আপনি যোগ করবেন, টোটাল সবগুলো যোগ করবেন। যোগ করে আপনি দেখবেন যে আপনার টোটাল অ্যামাউন্টটা আসে নাকি এই অ্যামাউন্টটা আসে। যদি দেখেন যে এই অ্যামাউন্টটা আসে তাহলে কি হবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার এখানে ভ্যাট অ্যামাউন্টটা বাদ দিয়েই আছে, তাহলে আপনি ট্যাক্স এক্সক্লুসিভ ইউজ করবেন। আর যদি দেখেন যে এই অ্যামাউন্টটা আসে তাহলে বুঝবেন যে আপনার এই অ্যামাউন্টের মধ্যে ট্যাক্স অ্যামাউন্ট তো আছেই, তখন আপনি ট্যাক্স ইনক্লুসিভ ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে, ওইখানে শুধু আমরা চেঞ্জ করতে হবে, রাইট? থ্যাংক ইউ। আর একটা জিনিস আমি একটু পরে বলছিলাম, কোন ফোল্ডারগুলোতে আসলে মানে ভাউচারের ইয়েটা বলছেন একটু যদি দেখাই দিতে পারেন। বুঝলাম না, একবার বলেন। আমি একটু পরে ক্লাসে জয়েন এই যে করছি, দেখেন তো আপনাদের কোন যে ফোল্ডারে ভাউচারগুলো আছে, আপনাদের ওটা কিচেন ফোল্ডার নাম কোম্পানির বলেছেন। যে ফোল্ডারটা সেটা ওপেন করবেন। এখানে আমি শুধুমাত্র যে বিলের যে ফোল্ডার সেগুলো আমি নামগুলো আমি পড়তেছি, আপনি দেখেন বিএসএইচ, কোরা ইটালিয়ান সাপ্লায়ার, কুবো ইটালিয়ান সাপ্লায়ার, ফোকাস 2020, কিচেন ট্রেড, কেয়ার কনসাল্ট, মিসিং বিলস, আদার সাপ্লায়ার্স, পেজ অন, প্লাম ফিক্স, এই যে 10টা, এই 10টার মধ্যে যা কিছু সবগুলো বিল, এই 10টার মধ্যে যা আছে সব কিন্তু বিল। বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ। ওকে, তারপরে এখানে রাশেদুল ইসলাম ভাই, আপনার কি কোশ্চেন আছে একটু বলেন। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এখানে উনি যেটা বলছিল আমি ওটার সাথে একটু মানে এটা সম্পর্কে একটু জানতে চাই যে ওখানে অনেকগুলো আইটেম থাকলে বলছেন যে একসাথে লিখে আমি টোটাল দিতে পারবো। আমি একটু দেখতেছিলাম, দেখি যে একটা ইনভয়েসে দেখি যে অনেকগুলো আছে, ওভেন আছে, ইয়া আছে, অনেক আইটেম গুলো আছে। এগুলো এন্ট্রি করার সময় কি আমরা ওখানে যেরকম ইনভয়েসে দেখলাম একটা ঘর আছে, একটা ঘরে ঘরে দিয়ে কি আমরা এন্ট্রি করবো? আপনার আমি তো বললামই ভাই, আপনার এটা আসলে নাকি তো একটা ইয়াতে টোটাল ইয়াতে করে আমরা টোটাল অ্যামাউন্ট দিয়ে হিসাব এখানে করবো? আমি এই সবগুলো এক ঘরে কেন দিলাম, কারণ আমার যতগুলো এখানে আইটেম আছে বা যতগুলো লাইন আছে এই সবগুলোর যে অ্যাকাউন্টটা হওয়ার কথা সেই অ্যাকাউন্টটা কিন্তু আমার একটাই হচ্ছে। যদি এমন হতো যে আমার প্রথম ডিশ ওয়াশার এটা যাবে কস্ট অফ গুড সোল্ড, পরেরটা যাবে হয়তো অন্য অ্যাকাউন্টে, তখন কিন্তু আমি একসাথে করলে হবে না। বুঝতে পারছেন? আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ তখন আলাদা আলাদা করবেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে
আমার একই অ্যাকাউন্টে যাচ্ছে। সো আমি আমার সময়টা বাঁচানোর জন্য তখন আমি একটাতে আমি দিয়ে দিয়েছি। যদি এমন হতো যে আমার ধরেন এখানে ডিশ ওয়াশার কিনেছে, এখানে ধরেন একটা হাতুর কিনেছে, তাহলে ডিশ ওয়াশার হলো আমার কি কস্ট অফ গুডস সোল্ড, আর হাতুর হলো আমার কি টুলস। তাহলে আমার কি হলো, আমি তখন বিলে কিন্তু 2 লাইন করব। প্রথম লাইনে দিব ডিশ ওয়াশার কস্ট অফ গুডস সোল্ড, দুই নম্বর লাইনে দিব হলো হাতুর অ্যাকাউন্ট দিব টুলস অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? তখন হবে আলাদা। আর যদি দেখি যে আমার একটাই অ্যাকাউন্ট হচ্ছে, তখন আমি আমার সুবিধার্থে আমি একটাতে এক লাইনে দিয়ে দিব। তবে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে না তোমাকে লাইন বাই লাইন আলাদা আলাদা করে দিতে হবে, তখন কিছু করার না, দিতেই হবে তখন আলাদা করে, যদি কেউ আপনাকে বলে দেয় তখন। আর না বললে আপনি এক লাইনে করতে পারেন, সমস্যা নেই, যদি অ্যাকাউন্ট সেম হয়। আচ্ছা ভাইয়া, মানে দুটো প্রশ্ন ছিল আমাদের। ওখানে আপনি ইউরো ওই ডলার পাউন্ড থেকে চেঞ্জ করে ইউরোতে করছেন, ওখানে একটা এক্সচেঞ্জ রেট ওখানে অলরেডি শো করতেছে। সো আমরা যখন কাজ করতে যাব তখন এরকম কি এক্সচেঞ্জ রেট অটো আপডেট হয়ে যাবে ওখানে যে দিনে কাজ করতেছি বা ইয়া করতেছি? আপনার ওখানে যে কারণ এক্সচেঞ্জ রেট ভ্যারি করে। এক্সচেঞ্জ রেট ভ্যারি করে, ঠিক আছে, কিন্তু এখানে আপনার বিল এন্ট্রি করতে গেলে এক্সচেঞ্জ রেট এখানে আপনার কোনো ইয়া না, আপনি এখানে জাস্ট ডেটটা দিবেন, তাহলে কি হবে অটোমেটিক ওই ডেটের কত রেট সেটা অটোমেটিক ওখানে বসে যাবে। আপনার এখানে জাস্ট আপনি ডেটটা ঠিক মতো দিবেন, বিল ডেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, এটা বুঝতে পারলাম। ভাইয়া, আরেকটা কথা হলো, আপনি বলছেন যে আইটেম হিসেবে মানে আমরা কোন আইটেম হিসেবে বা কোন কোম্পানি হিসেবে আমরা কাজটা করতেছি আর সেই হিসাবে আমাদের বিলের হিসাবগুলো করতে হবে। যেমন এখানে একটা যদি টেলিফোন বিলের কথা বলি, অনেক সময় এখানে মানে অ্যাকাউন্টিং হিসেবে অনেকজন এটাকে টেলিফোন এক্সপেন্সেস বলতে পারে, এটা টেলিফোন বিল বলতে পারে, অনেকে অফিস বিল হিসেবে দেখা দিতে পারে, মানে দুইটা হিসেবে এন্ট্রি করতে পারে। এখন আমরা যদি অফিস বিল হিসেবে এন্ট্রি করি বা টেলিফোন বিল, দুইটাই তো একই ক্যাটাগরিতে পড়ে। সো এটার ক্ষেত্রে ডিফারেন্ট কিছু আসবে নাকি? আমার আপনার কোনটা ইয়াতে আমি এন্ট্রি করতেছি? একই ক্যাটাগরির মধ্যে পড়লেও কোন অ্যাকাউন্টটা ইউজ করলে একদম অ্যাপ্রোপ্রিয়েট আপনি জিনিসটা মানে বুঝতে পারবেন বা অ্যাপ্রোপ্রিয়েট হবে কোন অ্যাকাউন্টটা ইউজ করলে। অবশ্যই টেলিফোন বিল, তাহলে আপনি ওটা ইউজ করবেন। ও আচ্ছা, না কোনটা যদি একটু কনফিউজ হই যে এটা আসলে কি হতে পারে বা এরকম হতে পারে বা এটা হতে পারে, আমি একটা আইটেম দেখে দিলাম যে এটা হলো আসলে কাছাকাছি হতেছে, তো ওই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে নাকি? না, আপনার কাছাকাছি হলে আপনি দিতে পারেন, তবে চেষ্টা করবেন অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটাই দেওয়ার। যদি বাই ডিফল্ট থাকেই তাহলে আপনি দিবেন, সমস্যা নেই। আরেকটা জিনিস সেটা হলো, যদি আপনারা বিল এন্ট্রি করতে গিয়ে দেখলেন যে আপনি কোনো বিলের সাপ্লায়ার নেম পাচ্ছেন না বা সাপ্লায়ার নেম হয়তো নাই বা খুঁজে পাচ্ছেন না সাপ্লায়ার নেম, তাহলে কি করবেন, এই নিউ কন্ট্যাক্টে গিয়ে আননোন সাপ্লায়ার লিখবেন, আননোন সাপ্লায়ার লিখে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন। এই আননোন সাপ্লায়ারের মধ্যে আপনি শুধুমাত্র সেই সকল বিলগুলোই এন্ট্রি করবেন যে সকল বিলগুলোতে আপনি কোনো সাপ্লায়ার নেম পাবেন না, কারণ এখানে কিন্তু আমরা সাপ্লায়ার নেম অনেক কিছু এখানে আমরা মুছে দিয়েছি। এখানে আপনার ক্লায়েন্টের যত এটা রিয়েল ক্লায়েন্টের ডাটা, সো ক্লায়েন্টের সিকিউরিটির কারণে আমরা কিন্তু অনেক কিছু মুছে দিয়েছি। অনেক সময় কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে এমনও বিল দিয়েছে যেখানে সাপ্লায়ার নেম নাই। সো আপনি যখন এন্ট্রি করতে যাবেন, যদি দেখেন যে আপনার সাপ্লায়ার নেম নাই, তাহলে এরকম একটা অ্যাকাউন্ট একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, সেই কন্ট্যাক্টে আপনি ওই বিলটা এন্ট্রি করবেন। বুঝতে পারছেন? লাস্ট একটা কোশ্চেন, আমি মনে হয় আমার স্টেপ হবে অথবা আমি আপনি যেখানে টেস্ট ইয়াটা করছিলেন, টেস্ট কাস্টমারটা করছিলেন, ওখানে যখন আমি ইনভয়েসটা দেখলাম, যখন ইয়াটা হলো এই যে বিলটা ক্রিয়েট হলো, ওটা মনে হয় ট্যাক্স এক্সক্লুসিভ ছিল, বাট আপনি পে করার সময় ট্যাক্স ইনক্লুসিভ দিয়ে করছেন। আমার ভুল হতে পারে নাকি আমি আসলে এটা মিস্টেক, মানে আমার আমি দেখতে ভুলেছি না, আমি আসলে আপনার ইয়া করতে ভুলেছি, যেমন কাস্টমার যেটা ইয়াটা দেখছেন সেটা মনে হয় ট্যাক্স এক্সক্লুসিভ ছিল, হতে পারে হয়তো ভুল, তবে আপনি এটা মাথায় রাখবেন, আপনার বিল বা ইনভয়েস আপনি যেভাবে ক্রিয়েট করবেন, যদি আপনি ক্রেডিট নোট ক্রিয়েট করতে চান, আপনি যে ইনভয়েস বা বিলের এগেইনস্টে ক্রেডিট নোটটা ক্রিয়েট করবেন, ওই ইনভয়েস বা বিলে যেরকম ভাবে থাকবে আপনার আইটেম, কোয়ান্টিটি না, তারপরে ইউনিট প্রাইস, তারপরে ট্যাক্স রেট, তারপর আপনার ইনক্লুসিভ এক্সক্লুসিভ, সেটা একদম সেম টু সেম দিবে। সেখানে হয়তো আপনার আমার জিনিসটা মিস্টেক হতে পারে, তবে আপনার সেম টু সেম কিন্তু রাখতে হবে।
থ্যাংক ইউ ভেরি মাচ। মাহবুব ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। মাহবুব ভাই আপনাকে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, ওই আপনার ওই ডিশ ওয়াশার বা ওই আপনার ফ্রিজের যে ইটা দেখাচ্ছিলেন, হ্যাঁ, ফ্রিজ ধরুন কেনা হলো, তার নিচে ওই ডেলিভারি চার্জ, সেক্ষেত্রে ওই আমি কি ওই কস্ট অফ গুডস সোল্ড ছাড়া ওই ডেলিভারি চার্জটা কি ওই ট্রান্সপোর্টেশন কস্ট হিসেবে আলাদা করে দেখানো যেত না? না না, এখানে আমি বলি ট্রান্সপোর্টেশন কস্ট হবে না। এখানে আপনি আলাদা করে দেখাতে চাইলে পারেন, সেখানে আপনার তখন দিতে হবে যে আপনার মেটেরিয়ালস বা প্রোডাক্ট সার্ভিস ডেলিভারির চার্জ বা ট্রান্সপোর্টেশন কস্ট উল্লেখ করতে হবে, কারণ এখানে কিন্তু আপনার দুই ধরনের একটা অ্যাকাউন্ট আছে। একটা আছে আপনার শিপিং বা এরকম অনেক কিছু আছে অন্যান্য জিনিস, সেখানে আপনি হ্যাঁ সেখানে আপনি আলাদা করে অ্যাকাউন্টস খুলে নিতে হবে। এরকম অনেকে আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা আলাদা করে অ্যাকাউন্ট ইউজ করে। সো আপনি পারবেন, সমস্যা নাই। তবে আমরা যেটা জানি সেটাই আমি আপনাদের বললাম, যে আমরা যেটা ইউজ করি বা আমরা যেভাবে জিনিসটা জানি যে অ্যাকাউন্টিং এর আপনার একটা প্রজেক্ট যেটা আমরা বিক্রি করি, তার পিছনে যাবতীয় সব খরচ কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারেই যায়। আপনি চাইলে করতে পারেন, সমস্যা নাই। আরেকটা ছিল ভাইয়া, যদি এই ডিলে যদি সেলার যদি কোনো সাপ্লায়ার যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকতো, হ্যাঁ, সেক্ষেত্রে সেই ডিসকাউন্টের অ্যামাউন্টটা কিভাবে এন্ট্রি করতাম? আপনার এখানে ডিসকাউন্ট যদি দিয়ে থাকে, এখানে ডিসকাউন্ট এখানে আসবে না। আপনার ডিসকাউন্ট বাদ দিয়ে যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা এখানে বসবে। এখানে আপনার বিল সেকশনে ডিসকাউন্টের কোনো কলামই নাই। আপনি বিল সেকশনে যান, দেখবেন যে ডিসকাউন্ট অ্যাড করার কোনো কলামই নাই। সো এখানে আপনার ডিসকাউন্ট যেটা দিয়ে থাকে, যদি কোনো বিলে যদি ডিসকাউন্ট উল্লেখ থাকে, ডিসকাউন্ট বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে, টোটাল অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা আপনার বসাতে হবে। বুঝতে পারছেন? সেটা আপনার টোটাল অ্যামাউন্টের সাথে ক্রস চেক করে এক্সক্লুসিভ ইনক্লুসিভ এর ডিসিশনটা দিতে হবে। হ্যাঁ, কারণ বিলে আপনার ডিসকাউন্টের কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, মুহিব ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই বলছিলেন একটু আগে যেগুলো সাপ্লায়ার নাম নাই বা আননোন সাপ্লায়ার যেগুলা, ওগুলাতে আলাদা করে বিল করতে। এখন আমার কোয়েশ্চন হচ্ছে, আননোন সাপ্লাই একটা বা দুইটা বা এর বেশি থাকলো, মানে একটা আননোন সাপ্লাইতে কি সবগুলা বিল করতে পারবো, নাকি আননোন সাপ্লাই 1 2 এরকম করে কন্ট্রাক্ট তৈরি করতে পারবো? একটার মধ্যেই করবেন, কারণ আপনার তো সাপ্লায়ার নেমই নাই। তার মানে আপনার যতগুলো সাপ্লায়ার নেম নাই, সবগুলো একটার মধ্যেই আছে। বুঝতে পারছেন? ওকে, সো আপনাদের নেক্সট যে কাজটা থাকবে, আপনারা বিলগুলো এন্ট্রি করতে শুরু করেন। বিলগুলা কিন্তু খুবই আপনার সেনসিটিভ জিনিস, বা সেনসিটিভ বলে একটু বুঝতে একটু অসুবিধা হবে, তারপরও এটা প্র্যাকটিস করতে হবে। সো বিলগুলো আপনারা এন্ট্রি করা শুরু করেন, এবং যত সময় দিবেন, যত দ্রুত করবেন, তত কিন্তু আপনাদের লাভ। সো নেক্সট ক্লাসে আমি আপনাদের, যারা বিলগুলো এন্ট্রি করবেন, আমি তো বললাম যে একটা প্রবলেম ফোল্ডার করবেন, সেইখানে আপনার যে বিলগুলো সমস্যা, সেই বিলগুলো আপনি সেখানে কি করবেন, সেখানে আপনি রেখে দিবেন। তো আপনার সলভ করে দেবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।